আজকে আপনাদের ভয়েস ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভয়েস এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, কারণ এটা আমাদের লিখিতর ক্ষেত্রে কাজে লাগে। লিখিত বলতে আপনি যখন ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাবেন তখন আপনাদের এটা কাজে লাগবে। এইটা প্রিলিমিনারির জন্য ইম্পর্ট্যান্ট, যে কোনো চাকরির পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ প্রিলিমিনারিতে ভয়েস থেকে একটা না একটা প্রশ্ন আসতেই দেখা যায়, ঠিক আছে? সুতরাং এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভয়েসটা আগে আজকে শেষ করার চেষ্টা করব। দেখেন, বাংলায় ভয়েস মানে হচ্ছে কি? বাংলায় ভয়েস মানে হচ্ছে বাচ্য। এবং এই যে ভয়েস, এটার দুই রকমের হতে পারে। আপনারা বাংলায় জানেন যে কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য, এবং ইংরেজিতে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটাই শিখব, এবং সাধারণত সেটাই আমাদের পরীক্ষাতে আসে। দেখেন, এখানে একটা বাক্য রয়েছে, আমার কলমটি চুরি হয়েছে। আমার কলমটি চুরি হয়েছে। এখানে আমরা জানি, প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম, একটা বাক্যের ভার্বকে আমি যদি কে বা কাদের দিয়ে প্রশ্ন করি বা কার দিয়ে প্রশ্ন করি, সেক্ষেত্রে আমি সাবজেক্ট পাই। এখানে আমি যদি চুরি হয়েছে, যদি আমি চুরিকে প্রশ্ন করি কে চুরি করেছে, আমি কি কোনো উত্তর পাচ্ছি? কে চুরি করেছে বা কে কে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর কি পাওয়া যাচ্ছে? না। তাহলে আমি এই যে বাক্যটা, এখানে কে দিয়ে প্রশ্ন করলে আমি কোনো উত্তর পাচ্ছি না। কে চুরি করেছে, কে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি না, তার মানে কিন্তু এই না এই বাক্যটার সাবজেক্ট নাই। এই বাক্যটাতে একটা সাবজেক্ট আছে, সেটা হলো আমার কলমটি। এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। কিন্তু আমি যখন কে দিয়ে প্রশ্ন করছি তখন আমি আসলে উত্তরটা পাচ্ছি না। এটা কেন হচ্ছে? কারণ হলো, সবসময় সাবজেক্ট পজিশনে যে কাজটা করবে, অর্থাৎ যে অ্যাকশনটা ডান করবে, সে সবসময় নাও থাকতে পারে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি। আই স্টোল দ্য মাফিন, আমি কলমটি চুরি করেছি। আই টুক আ বিট অফ দ্য মাফিন, আই এইট দ্য হোল মাফিন। এখানে এই সবগুলোতেই সবগুলোতেই সাবজেক্ট হিসেবে আই আছে, এবং এই সাবজেক্টটাই কিন্তু কাজটা করেছে। এখানে মাফিনটা চুরি করেছি আমি, আমি মাফিনটা খেয়েছি, এবং আমি পুরো মাফিনটা খেয়েছি। অর্থাৎ বাক্যের যে ডুয়ার, যে অ্যাকশনটা ডান করছে, সে সাবজেক্ট পজিশনে আছে। বাক্যের একটা কাজ যে সম্পাদন করে, অর্থাৎ ক্রিয়াটা যে সম্পন্ন করে, কাজটা যে করে, তাকে বলা হয় এজেন্ট। সাবজেক্ট কিন্তু বলছি না, আমি বলছি এজেন্ট বলা হয় তাকে। আর সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্বন্ধে বলা হয়, যেটা সাধারণত বাক্যের শুরুতেই থাকে, তাকে হচ্ছে সাবজেক্ট বলা হয়। তার মানে হচ্ছে যে সাবজেক্ট পজিশনে বাক্যের এজেন্টটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যেমন দেখেন, আই ইট রাইস, আর রাইস ইজ ইটেন বাই মি। প্রথম বাক্যটাতে আই হচ্ছে এজেন্ট, কারণ এখানে আইটাই কাজটা সম্পন্ন করছে। দ্বিতীয় বাক্যটাতে রাইস সাবজেক্ট, কিন্তু দ্বিতীয় বাক্যের এজেন্ট না। এখানে এজেন্ট হচ্ছে মি, আমার দ্বারা কাজটি হয়েছে। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা সিদ্ধান্তে আসতে পারি যে বাক্যের সাবজেক্ট পজিশনে এজেন্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেই বাক্যের সাবজেক্ট পজিশনে এজেন্ট থাকবে তাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্স। আর যেই বাক্যের সাবজেক্ট পজিশনে এজেন্ট থাকবে না, সেটাকে আমরা বলতে পারি প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্টেন্স। এবং কোনো একটা বাক্যকে আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যান, তাহলে অবশ্যই ওই বাক্যের সাবজেক্ট পজিশনে এজেন্ট থাকতে হবে, কারণ এজেন্ট ছাড়া আপনি একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে আর একটা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন না। এখন আসেন যে সব ভার্বের কি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো? এখানে দেখেন কিছু ভার্ব দেওয়া আছে। দ্য চাইল্ড ব্রোক দ্য ল্যাম্প। আমি যদি ব্রোককে প্রশ্ন করি যে কে ভেঙেছে, চাইল্ডটা ভেঙেছে, আমি একটা উত্তর পাচ্ছি। আবার আমি যদি ব্রোককে কি দিয়ে প্রশ্ন করি, তাহলে আমি উত্তর পাচ্ছি কি ভেঙেছে, ল্যাম্পটা ভেঙেছে। আমরা জানি
কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে আমি যে উত্তরটা পাবো সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। আর যেই ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বগুলোকে কোন ভার্ব বলা হয়? যেই ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বগুলোকে কোন ধরনের ভার্ব বলা হয়? গুড, সেই ভার্বগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। দ্বিতীয় যে কলামটা আছে দেখেন, সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড। এখানে আমি যদি হ্যাপেন্ডকে কি দিয়ে প্রশ্ন করি আমি কিন্তু কোনো উত্তর পাবো না। দ্বিতীয় বাক্যটাতে আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট, আমি যদি স্লিপকে কি দিয়ে প্রশ্ন করি আমি কোনো উত্তর পাবো না। আই লিভড দেয়ার ফর আ ইয়ার, আমি যদি লিভকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমি কোনো উত্তর পাচ্ছি না। তার মানে এই যে হ্যাপেন্ড, স্লিপ এবং লিভ, এই তিনটা ভার্বের অবজেক্ট নাই। যেই ভার্বগুলোর অবজেক্ট থাকে না সেইগুলোকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয় বা অকর্মক্রিয়া বলা হয়। এখন কোনো একটা বাক্যে যদি ইনট্রানজিটিভ ভার্ব থাকে সেই বাক্যটাকে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন না। স্যার সেন্টেন্স ছাড়া শুধু ওয়ার্ড দেখে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ চিনব কিভাবে? আপনার নাম কি? STNS24O80027, আমি জানি না আপনার কি নাম। চেনার উপায় হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। ধরেন আমি বললাম যে স্লিপ, স্লিপ, ঠিক আছে। এখন আপনি যদি স্লিপ দিয়ে একটা বাক্য তৈরি করেন আপনি দেখেন এখানে কখনোই আপনি অবজেক্ট আনতে পারবেন না। ধরেন আমি বললাম যে গিভ, গিভ, হি গেভ মি অথবা হি গিভস মি। এখানে দেখেন আপনি অবজেক্ট হিসেবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় এরকম অবজেক্ট নিয়ে আসতে পারবেন। কিন্তু এই যে স্লিপ বলেন, লিভ বলেন অথবা আরও কিছু এরকম ভার্ব আছে যেগুলোর সাথে আপনি এরকম কি বা কাকে দিয়ে প্রশ্ন করার মতো কোনো অবজেক্ট আনতে পারবেন না। তাহলে এইটা আপনাকে এভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। এখন হ্যাঁ, আপনি মুখস্থ করতে পারেন, এখন কথা হচ্ছে আপনি কয়টা ভার্ব মুখস্থ করবেন, ঠিক না। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো একই সাথে ট্রানজিটিভ হয়, ইনট্রানজিটিভ হয়। যেমন ধরেন রিড, রিড হচ্ছে একটা ভার্ব যেটা একই সাথে ট্রানজিটিভ হিসেবেও কাজ করতে পারে আবার ইনট্রানজিটিভ হিসেবেও কাজ করতে পারে। একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে আপনি যখন প্যাসিভ পরিণত করবেন তখন অবশ্যই ওই বাক্যটাতে ট্রানজিটিভ ভার্ব থাকা লাগবে, অর্থাৎ ওই বাক্যটার অবজেক্ট থাকা লাগবে। অবজেক্ট ছাড়া কোনো বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারবো না। এখন আসেন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার যেই কমন নিয়ম সেই কমন নিয়মটা শিখব। কোনো একটা বাক্যকে যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন তখন অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে এবং এই সাবজেক্টের সাথে অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী বি ভার্ব আনতে হবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো আনতে হবে। এরপরে যে মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং সর্বশেষ অ্যাক্টিভ ভয়েসের যেই সাবজেক্টটা আছে সেটা প্যাসিভ ভয়েসে বাই যোগে বা একটা প্রেপোজিশন যোগে যুক্ত হবে, অবজেক্টে পরিণত হবে। এটা আপনার মুখস্থ করার কিছু নাই, বা আমরা জানি, আমি মোটামুটি শিওর যে এখানে যারা যারা ক্লাস করছেন তারা মোটামুটি সবাই এই নিয়মটা জানেন। আমরা যখন এক্সাম্পল দিব তখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করছি এখানে আমার টেন্সের কি কোনো চেঞ্জ হবে? যে অ্যাক্টিভ ভয়েসে একটা টেন্স থাকলে প্যাসিভ ভয়েসে আরেকটা টেন্স কি হবে? উত্তর হচ্ছে না। অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং প্যাসিভ ভয়েসের টেন্স একই টেন্সে থাকবে, অর্থাৎ টেন্সের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হবে না। এখন আসেন আমরা একটু কোন টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায় সেইটা একটু জানার চেষ্টা করব। এখানে আমি এইগুলো বিস্তারিত ব্যাখ্যা করব না, কারণ এত সহজ সাধারণত পরীক্ষাতে আসে না, এবং যদি আসে সেক্ষেত্রে এগুলো আপনারা মোটামুটি পারবেন। আমরা একটু কঠিন থেকে হচ্ছে প্র্যাকটিসটা শুরু করব। এখানে দেখেন যতগুলো ইনডেফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, সবগুলোর স্ট্রাকচার এবং কিভাবে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন সেটা দেওয়া আছে।
আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আই ইট রাইস, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট একটা টেন্স। তাহলে একটু আগেই আমরা দেখেছিলাম যে আমরা যখন এই অ্যাক্টিভটাকে প্যাসিভে পরিণত করব, তখন এই অ্যাক্টিভ ভয়েসের যেই অবজেক্টটা আছে সেটাকে আমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পজিশনে নিয়ে আসবো। তাহলে রাইসটাকে আমি সাবজেক্ট পজিশনে নিয়ে আসলাম। এরপর আমাকে কি করতে হবে? আমাকে সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী বি ভার্ব আনতে হবে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে রাইস, এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এখানে ইজ আসবে বা অথবা ওয়াজ আসবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, সুতরাং আমি এখানে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী আমি আনবো। তাহলে এখানে রাইস যেহেতু সিঙ্গুলার, আমি এখানে ইজ এনেছি। আমার ভার্ব ছিল ইট, ইটের পাস্ট পার্টিসিপল হয়েছে ইটেন। এরপরে আমার অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেটাকে আমি বাই যোগে প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত করলাম। খুবই ইজি নিয়ম, এটা সবাই মোটামুটি আপনারা জানেন। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হলো? সেম নিয়ম, জাস্ট ইজের জায়গায় ওয়াজ হয়েছে। আর ফিউচার ইনডিফিনিটের জায়গায় কি পরিবর্তনটা হলো? ফিউচার ইনডিফিনিটে আমরা জানি শেল বা উইল বসে। এই শেল উইলের সাথে এক্সট্রা করে বি ভার্ব আমরা আনবো, শেল বি অথবা উইল বি হবে, এবং এরপরে আমরা পাস্ট পার্টিসিপল বসাই দিব। এই গেল হচ্ছে ইনডিফিনিটগুলোর নিয়ম কানুন, কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এরপর আসেন কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কিভাবে করব। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট হওয়া, অবজেক্ট সাবজেক্ট হওয়া, এম ইজ আর আনা, এগুলো একই রকম। এক্সট্রা করে যেটা পরিবর্তন হয়েছে সেটা হলো, যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি থাকে, এই আইএনজিটাকে আনার জন্য আমরা প্যাসিভ ভয়েসে বিইং যোগ করব। দেখেন, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বিইং যুক্ত করেছি আমরা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও বিইং যুক্ত করেছি, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও বিইং যুক্ত হয়েছে। আর বাকি সমস্ত কিছুই সেমই থাকবে, যে অবজেক্টটাকে সাবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল সমস্ত কিছুই সেম। তবে শেল উইলের পরে বি ভার্ভ এবং এরপরে একটা বিইং যুক্ত হবে, শেল বি, উইল বি, বিইং হবে। এরপর হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এইখানে একটা পরিবর্তন হয়, সেটা হলো হ্যাভ এবং হচ্ছে হ্যাজ। হ্যাভ এবং হ্যাজের পরে একটা বিন চলে আসে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন আসেন যে আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট নিয়ে পড়ছিলাম। তাহলে এখানে এক্সট্রা করে আমার বিন যুক্ত হয়েছে, বিন যুক্ত হয়েছে। এই হচ্ছে মোটামুটি আপনার টেন্সের ব্যাপার স্যাপার, যে টেন্সের স্ট্রাকচারগুলো আপনি কিভাবে বসাবেন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সবগুলো টেন্স আছে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস যেগুলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর কি কোনো স্ট্রাকচার আছে? না, এগুলোর কোনো স্ট্রাকচার আসলে নেই। এগুলোর স্ট্রাকচার কেন নেই আমি একটু দেখাই যে কেন নেই। ধরেন আমি বললাম যে আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 hours। এটাকে আমি যদি প্যাসিভ করি তাহলে কি হবে? দিস বুক হ্যাজ বিন বিং রিড বাই মি ফর 2 hours। এখন এখানে ঝামেলাটা কোন জায়গায়? দেখেন, ঝামেলা হচ্ছে আপনি বি ভার্বের দুইটা ফর্ম একসাথে বসিয়েছেন। এখানে বিন আনছেন, আবার এখানে বিইং আনছেন। এই বি ভার্বের দুইটা ফর্ম ইংরেজিতে সাধারণত একসাথে বসে না, একসাথে হয় না। এই কারণেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন বা অন্যান্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো বলেন, সেগুলোর প্যাসিভ ভয়েস হয় না। এখন এখানে আমি যে বললাম যে বি ভার্বগুলোর প্যাসিভ ভয়েস একসাথে, বা বি ভার্বগুলো এরকম দুইটা ফর্ম একসাথে হয় না, তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেউ যদি খেয়াল করে থাকেন, যে এইখানে আমি তো একসাথে বসিয়েছি। এই যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেন, এই যে বি বিইং বসছে, বি বিইং বসছে। হ্যাঁ, এখানে এটা চলে আসছে, তবে এই ফিউচার কন্টিনিউয়াসেরও
কোনো ধরনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আপনি কোনো জায়গায় দেখবেন না, বা এটা সাধারণত পরীক্ষাতে আসে না, কারণ এই যে এটা অড, এই যে বি বিং, এটা হচ্ছে অড, এটা সাধারণত হয় না। এই এতক্ষণ ধরে যা কিছু বলেছি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা আছে? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, আপনারা এই ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন। আচ্ছা, বুঝতে পারলে আমাকে এটা বলেন যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এইটার প্যাসিভ ভয়েস কি হবে? সবাই একটু চেষ্টা করেন তো। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এইটার প্যাসিভ ভয়েস কি হবে? ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এটা সবাই একটু চেষ্টা করেন। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, দ্য ব্রেভ। শেখ শেখ লুফি, এখানে কিন্তু ব্রেভস নাই, এখানে ব্রেভ আছে, ব্রেভস কিন্তু নাই। আপনি আবার ফরচুন লাগিয়েছেন, এখানে কিন্তু ফরচুন নাই। দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। গুড। আচ্ছা, তাহলে দেখেন, হ্যাঁ, আপনারা যারা চেষ্টা করছেন সবারটা হয়েছে, আপনারা ব্যাপারটা ধরতে পেরেছেন। এখানে দেখেন, মেইন জিনিসটা হচ্ছে এই যে দ্য ব্রেভ সিঙ্গুলার নাকি প্লুরাল? ব্রেভ কিন্তু প্লুরাল, কারণ হচ্ছে আমরা জানি কি, ব্রেভ শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভের সাথে দা যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়। আপনারা নাউনের ক্লাসে এটা দেখেছেন। সেই হিসেবে আমরা এখানে আর এনেছি, যেহেতু এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং বাকিটুকু ঠিকঠাক আছে। তাহলে এরপরটা দেখেন, উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, উই ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, এখানে কিন্তু সেম জিনিসটাই হবে। দ্য পুলিশ এটা কিন্তু সবসময় প্লুরাল হয়। তাহলে এটা আমরা কি লিখবো? দ্য পুলিশ ওয়ার ইনফর্মড। কেন ওয়ার হইল? কারণ এখানে ইনফর্মড আছে, পাস্ট আছে। তাহলে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার বাই আস। আচ্ছা, এখন আসেন যে মাঝে মধ্যে আমরা দেখি যে কোনো কোনো সাবজেক্টের, একটা সাবজেক্ট কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ভার্বের সাথে দুইটা সাবজেক্ট হইতে পারে, অর্থাৎ দুইটা অবজেক্ট হতে পারে। অর্থাৎ কোনো কোনো ভার্বের ক্ষেত্রে ডাবল অবজেক্ট থাকে। দা না দিলে হবে না। না, দা আপনি কেন বাদ দিতে চাচ্ছেন? দা আপনি কেন বাদ দিতে যাবেন? অবশ্যই দা দিতে হবে আপনাকে। দা একটা অংশ না, অবশ্যই দা আপনাকে দিতে হবে। এখন আসেন যে যদি ডাবল অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আপনারা জানেন যে একটা হয় হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং আরেকটা হয় হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কোনটা হয়, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা হয় বলেন তো? ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট আপনাদেরকে তো মনে হয় আপনারা পড়েছেন। ডিরেক্ট অবজেক্ট কোনটা হয়? বস্তু ডিরেক্ট হয়। ওকে, কোনটা ডিরেক্ট হয় আর কোনটা ইনডিরেক্ট হয় বলেন তো? আচ্ছা, এইখানে আপনাদের একটু মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা হইলো বস্তু ডিরেক্ট হয়, সেটা ট্রু, তবে এখানে একটু কিন্তু আছে। দেখেন, কিন্তুটা আমি আপনাদেরকে খোলাসা করি। ধরেন আমি বললাম যে হি গেভ মি আ পেন, হি গেভ মি আ পেন। আবার ধরেন বললাম হি গেভ মি। তাহলে এইখানে দেখেন, প্রথম যেই বাক্যটা আছে, এক নম্বর বাক্য, সেখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে মি এবং একটা হচ্ছে এ পেন। আর দুই নম্বর যে বাক্যটা আছে সেখানে একটা অবজেক্ট আছে, হি গেভ মি। সবসময় মনে রাখবেন যে বাক্যে কোনো বাক্যে যদি একটা অবজেক্ট থাকে, সেটা বস্তু হোক ব্যক্তি হোক, সেটাই সবসময় ডিরেক্ট অবজেক্ট হয়। কোনো বাক্যে যদি একটা অবজেক্ট থাকে, সেইটা ওই ভার্বের ডিরেক্ট অবজেক্ট হয়। এটা বস্তু নাকি ব্যক্তি, সেটার দিকে তাকানোর প্রশ্ন আসবে না। ঠিক আছে? এখন দেখেন, এই যে মি, এই বাক্যটাতে মি একটা মাত্র অবজেক্ট, এখানে এইটাই ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট ছাড়া কখনোই ইনডিরেক্ট অবজেক্ট বসে না। ডিরেক্ট অবজেক্ট বসলে তারপরে ইনডিরেক্ট অবজেক্ট আসতে পারে। এখন আসেন, প্রথম যে বাক্যটা আছে, হি গেভ মি আ পেন, এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা হবে? সাধারণত এইটার সংজ্ঞা, বা আমি যদি নিয়ম অনুযায়ী আগাই, সেটা হইল যে বাক্যের ভার্বের অ্যাকশন যে রিসিভ করে, যেমন হি গেভ আমাকে দিল, আমাকে কি দিয়েছে? এই গেভটা হচ্ছে কি? গেভটা হচ্ছে সে আমাকে একটা কলম দিয়েছে। অ্যাকশনটার রিসিভার হচ্ছে পেন। যে অ্যাকশনটা রিসিভ করে সে সবসময় ডিরেক্ট হয়,
ডিরেক্ট অবজেক্ট হয়। এখন মুখস্থ যেটা বলা হয় সেটা হলো যে যদি বস্তুবাচক থাকে, দুইটা অবজেক্টের মধ্যে যদি বস্তুবাচক থাকে, একটা বস্তু এবং আরেকটা ব্যক্তি, তাহলে ওই বস্তুবাচকটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হয়, আর যেটা ব্যক্তি সেটা সবসময় ইনডিরেক্ট অবজেক্ট হয়। তবে এইটা কখনোই বলা যাবে না যে ডিরেক্ট অবজেক্ট মানেই বস্তু, ইনডিরেক্ট অবজেক্ট মানেই ব্যক্তি। এটা বললে কিন্তু ভুল হবে। যদি দুইটা অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে বস্তুবাচকটা ডিরেক্ট হবে আর ব্যক্তিবাচকটা ইনডিরেক্ট হবে। আচ্ছা, এখন আসেন যে ডাবল অবজেক্ট সাধারণত কোন কোন ভার্বগুলো ব্যবহার করে। গিভ, সেন্ড, শো, ল্যান্ড, পে, প্রমিস, রিফিউজ, টেল, ব্রিং, বাই, প্লাক, মেক, এইগুলো হচ্ছে, এগুলোর সাথে দেখা যায় ডাবল অবজেক্ট হয়। এখন যদি ডাবল অবজেক্ট হয় সেক্ষেত্রে আপনি কোনটাকে প্যাসিভ করার সময় কোন অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ধরবেন। আপনি ডিরেক্ট অবজেক্টকেও সাবজেক্ট হিসেবে আনতে পারেন, আবার আপনি ইনডিরেক্ট অবজেক্টকেও সাবজেক্ট হিসেবে আনতে পারেন, আপনার ইচ্ছা মতো, এখানে কোনোটাই ভুল হবে না। অর্থাৎ দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্ট আপনি সাবজেক্ট হিসেবে আনতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে যদি আপনি ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনেন সেই ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় যেই অবজেক্টটা রয়ে গিয়েছে, অর্থাৎ ইনডিরেক্ট যেই অবজেক্টটা রয়ে গিয়েছে তার আগে কিন্তু টু অথবা ফর আনতে হয়। টু ফর কখন আনতে হয়? যদি কে বা নিকটে বোঝায় সেক্ষেত্রে টু আনতে হয়, আর জন্য বোঝালে ফর আনতে হয়। এটা নিয়ে আমাদের উদাহরণ আছে। আর দেখা যায় যে কোনো কোনো ভার্বের সাথে আবার এই টু ফর আনতে হয় না। কোন ভার্বের সাথে টু ফর আনতে হয় না একটু পরে আমরা দেখব। আর যদি আপনি ইনডিরেক্ট অবজেক্টটা সাবজেক্ট পজিশনে আনেন সেই ক্ষেত্রে এরকম টু ফরের কোনো বালাই নাই। এক্সাম্পল দিয়ে আমরা, আপনারা কখনোই এসব স্ট্রাকচার মুখস্থ করবেন না, স্ট্রাকচার মুখস্থ করতে যাবেন না, কারণ স্ট্রাকচার মুখস্থ করলে একদমই মনে থাকে না। আপনারা এক্সাম্পল দেখবেন। দেখেন আমরা এক্সাম্পল দেখি। হি হ্যাজ গিভেন মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছে। তাহলে দেখেন এইটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাজের পরে একটা বিন নিয়ে আসি। তাহলে এখন এটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা এটাকে লিখতে পারি এ বুক। এ বুক হচ্ছে আমার কি? এ বুক হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্টটা আমি সাবজেক্ট হিসেবে আনলাম, এ বুক ডিরেক্ট অবজেক্ট আমি সাবজেক্ট হিসেবে আনলাম। আচ্ছা, এরপরে হ্যাজ বসাইলাম, হ্যাজের পরে আমি বিন দিলাম, এরপরে V3 আমি বসাইলাম। এখন আসেন, আমাকে দিচ্ছে, আমাকে একটি বই আমাকে দেওয়া হয়েছে। একটু আগে দেখেন আমরা স্ট্রাকচারে দেখেছিলাম যে কে অথবা নিকটে বুঝালে টু হয়। তাহলে এখানে এই কারণেই আমরা টু বসিয়েছি। এ বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম। এ বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম। অথবা এটাকে আপনি এই আপনার কাছে মনে হয় যে না ভাই আমার কাছে এটা ভালো লাগে না, আমি মিকে সাবজেক্ট ধরে তারপরে করব, তাহলে আমরা সেভাবে করতে পারি। তাহলে কি হবে? তখন হবে এরকম যে আই হ্যাভ বিন গিভেন, আই হ্যাভ বিন গিভেন এ বুক বাই হিম। তাহলে দেখেন আই হ্যাভ বিন গিভেন এ বুক বাই হিম। তাহলে এখানে দেখেন আমরা আই নিয়ে আসছি, আই ছিল আমার ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দ্য টিচার টোল্ড আস আ স্টোরি। এটা একটু আপনারা চেষ্টা করেন তো। দ্য টিচার টোল্ড আস আ স্টোরি, যে কোনো একভাবে চেষ্টা করেন, ডিরেক্ট বা ইনডিরেক্ট যে কোনো একভাবে চেষ্টা করেন। দ্য টিচার টোল্ড আস আ স্টোরি, সবাই চেষ্টা করেন। দ্য টিচার টোল্ড আস আ স্টোরি। তাহলে এখানে আমাদের এই স্টোরি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং আস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। উই ওয়ার টোল্ড এ স্টোরি বাই দ্য টিচার। ওকে, গুড, হাফসা আক্তার হয়েছে। কেউ একজন এই স্টোরি দিয়ে করেন, কেউ একজন এই স্টোরিকে সাবজেক্ট দিয়ে করেন। এ স্টোরি ওয়াজ টোল্ড বাই দ্য টিচার টু আস। ওকে, টু আস। আচ্ছা, ওকে, এখানে দেখেন প্রথম যেটা যে উই ওয়ার টোল্ড আ স্টোরি বাই দ্য টিচার, এটা ঠিক আছে। তবে টোল্ডের পরে কিন্তু প্রেপোজিশন হয় না, টোল্ডের পরে প্রেপোজিশন আসে না, এইটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই টোল্ডের পরে এখানে টু বা ফর আসবে না, কারণ এই যে টেল, টেলের পরে সরাসরি একটা সাবজেক্ট বসে যায়, টেলের পরে প্রেপোজিশন সহ আসে না। কিন্তু যদি এখানে সে থাকতো, সে এর পরে কিন্তু আবার
আপনি বলতে পারতেন যে সেইড টু আস, কিন্তু টেইলের পরে সরাসরি অবজেক্ট বসে যাবে, আস অথবা মি অথবা হিম। তাহলে এইটা একটু মাথায় রাখতে হবে যে টোল্ডের পরে আমরা কিন্তু এই টু বা ফর এইটা দিব না, ঠিক আছে? তাহলে এইটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার আসেন আমরা চলে যাব একটু অ্যাডভান্সের দিকে। আমরা দেখব হচ্ছে প্যাসিভ অফ মোডালস। মোডালস ভার্ব কোনগুলো, এগুলো আপনারা মোটামুটি জানেন, ওই যে ক্যান, কুড, শেল, শুড, হ্যাঁ, মে, মাইট, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে বেসিক যে নিয়ম, সেই বেসিক নিয়মটা সেম। অবজেক্টকে সাবজেক্ট করা, সাবজেক্টকে অবজেক্ট করা, এইটা সেম। এক্সট্রা করে যেটা করতে হবে সেটা হইলো মোডাল যে ভার্বগুলো আছে এইগুলোর কিন্তু আমরা V3 করব না। মোডাল যেরকম আছে সেরকমই সে বাক্যে থাকবে। চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে মোডালের পরে আমি একটা বি ভার্ব আনবো এবং এরপরে আমি V3 নিয়ে আসবো। এক্সাম্পল দিই আমরা, আই ক্যান ডু ইট। তাহলে এখানে নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট পজিশনে আসছে, এরপরে ক্যানের কোনো চেঞ্জ হয় নাই কারণ এটা মোডাল। এরপরে আমরা একটা বি ভার্ব নিয়ে আসছি, এই ডুয়ের V3 হয়েছে এবং এরপরে এই আই ছিল আমার সাবজেক্ট, সেটা অবজেক্ট পজিশনে চলে আসছে বাই সহযোগে। একদম ইজি। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এইখানে দেখেন, এখানে হ্যাভ ডান আছে। তাহলে যখন হ্যাভ থাকে, হ্যাজ থাকে, তখন আমরা কি করি? আমরা এরপরে বিন নিয়ে আসি। এখানেও সেম কাজটাই আমরা করেছি। এই যে দ্য ওয়ার্ক, এটা ছিল অবজেক্টটাকে আমরা সাবজেক্ট পজিশনে নিয়ে আসলাম। এই যে যেটা সাবজেক্ট ছিল সেটাকে আমরা বাই যোগে অবজেক্ট পজিশনে নিয়ে আসছি। কুডের জায়গাতে আছে, হ্যাভের জায়গাতে আছে, এবং এখানে যেহেতু হ্যাভ ডান ছিল আমরা হ্যাভের পরে একটা বিন নিয়ে আসছি, এরপরে পাস্ট পার্টিসিপল এবং এরপরে বাকিটা অংশ। তাহলে এই হচ্ছে আমাদের মডাল, আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এই মডালের মতো আরেকটা ফ্রেজ আছে যেটা এই মডালের মতোই ব্যবহৃত হয়, সেটা হলো বি গোয়িং টু। এই বি গোয়িং টু যুক্ত কোনো অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলেও আমরা মডালের মতো যে নিয়মটা আমরা দেখেছি সেই সেম নিয়মে আমরা করব। তাহলে সেটা কি? সেটা হচ্ছে মডালের পরে যেমন আমরা একটা বি ভার্ব নিয়ে আসছি, ঠিক তেমনি এই যে বি গোয়িং টু, এই বি গোয়িং টির পরে আমরা জাস্ট একটা বি ভার্ব নিয়ে আসবো, একটা বি নিয়ে আসবো, এরপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব। আমরা এক্সাম্পল দেখি, উই আর গোয়িং টু ওপেন আ শপ। তাহলে এখানে আমার অবজেক্ট হচ্ছে আ শপ, তাহলে এখানে আমি বি গোয়িং টু যেটা আছে সেটাই আমি রাখবো। তবে এখানে খেয়াল রাখতে হবে এই যে সাবজেক্টের সাথে ভার্বের অ্যাগ্রিমেন্টটা ঠিকঠাক থাকতে হবে। যদিও এখানে রয়েছে উই হচ্ছে প্লুরাল, কিন্তু এ শপ এটা তো সিঙ্গুলার। তাহলে এখানে আমি কি আর আনতে পারবো না, এখানে আমাকে ইজ আনতে হবে। তাহলে এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই আস। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই সেম নিয়মেরই আরেক ধরনের সেন্টেন্স হয়, সেটা হইল যে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, এই ধরনের কিছু সাবজেক্টও থাকে, সেন্টেন্সও থাকে। এগুলোর ক্ষেত্রেও আমরা সেম নিয়মটাই ফলো করব, অর্থাৎ বি ভার্ব নিয়ে আসবো, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। যেমন ধরেন আমি লিখলাম আই হ্যাভ টু ডু ইট। তাহলে এটা কি হবে? ইট হ্যাজ টু বি ডান বাই মি। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, ইউ আর টু কালার দিস পিকচার। তাহলে এটা কি হবে? দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা শিখলাম। আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা আজকে ভয়েস শিখছি। আমরা জানি যে ভয়েস দুই ধরনের হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েস কোনটা। যদি বাক্যের সাবজেক্ট পজিশনে এজেন্ট থাকে, যদি এজেন্ট থাকে, এজেন্ট হচ্ছে যে কাজটা করবে, সে যদি সাবজেক্ট পজিশনে থাকে তখন সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিণত করতে পারবো, অর্থাৎ ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে। আবার এরপরে আমরা দেখেছি যেই ভার্বগুলোর অবজেক্ট থাকে সেগুলোকে ট্রানজিটিভ বলা হয়, যেগুলোর অবজেক্ট নাই সেগুলোকে ইনট্রানজিটিভ বলে। ইনট্রানজিটিভ ভার্বযুক্ত কোনো সেন্টেন্সকে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে পারবো না।
এরপরে আমরা অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয় সেটা নিয়ম শিখেছি। নিয়মটা খুবই সহজ। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভও হয়ে যাবে সাবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেইটা, সরি আমি মনে হয় একটু ভুল বলেছি, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে বাই যোগে অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। এরপর আমি টেন্স অনুযায়ী বি ভার্ব নিয়ে আসবো এবং বি ভার্বের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই যে নিয়মটা, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল নিয়ম, অর্থাৎ যে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য এটা হচ্ছে ট্রু, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া। এরপরে আমরা ইনডিফিনিট যে টেন্সগুলো আছে সবগুলোর একসাথে নিয়ম শিখেছি। এখানে সাবজেক্ট এবং অবজেক্টের যে নিয়মটা সেটা সেম। কোনটা পরিবর্তন হয় হচ্ছে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসে। এম ইজ আর কোথায় বসে? প্রেজেন্ট ইনডিফিনিট হলে এম ইজ আর বসে। এরপরে পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ বা ওয়ার বসে, আর ফিউচার ইনডিফিনিট হলে শেলের পরে উইলের পরে একটা এক্সট্রা করে বি আসে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর এবং ওয়াজ ওয়ার ওইগুলো ঠিকঠাকই আছে, এক্সট্রা করে একটা বিইং চলে আসে। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজের পরে বা হ্যাডের পরে একটা বিন চলে আসে। এরপরে আমরা দেখলাম যে যদি মোডাল অক্সিলারি থাকে, যদি ডাবল অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ডাবল অবজেক্টের ক্ষেত্রে আমরা ডিরেক্ট অবজেক্টটাকেও সাবজেক্ট পজিশনে আনতে পারি বা ইনডিরেক্ট অবজেক্টটাকেও সাবজেক্ট পজিশনে এনে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তবে খেয়াল রাখতে হবে, যদি আমরা ডিরেক্ট অবজেক্টটাকে আনি সেক্ষেত্রে অবশ্যই ইনডিরেক্ট অবজেক্টের সাথে টু এবং ফর বসছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি আমরা ইনডিরেক্ট অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আনি সেক্ষেত্রে এই টু এবং ফরের কোনো বালাই থাকবে না। তারপর আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছি। হি হ্যাজ গিভেন মি এ বুক, এটা লিখতে পারেন এরকম, এ বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম, অথবা আই হ্যাভ বিন গিভেন এ বুক বাই হিম, এভাবেও লেখা যেতে পারে। এরপর আমরা দেখলাম যে মোডালের ক্ষেত্রে আমরা কি করব? মোডালের ক্ষেত্রে আমরা একটা বি ভার্ব এনে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এরপর আমরা দেখেছি এই মোডালের মতোই বি গোয়িং টু এবং বি টু বা হ্যাজ টু হ্যাভ টুর ক্ষেত্রে আমরা সেম নিয়মটাই ফলো করব। এরপরে আসেন আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি? আদেশমূলক, নির্দেশমূলক বা প্রস্তাবমূলক বাক্য। এই ইম্পারেটিভ সেন্টেন্স ম্যাক্সিমাম সময় আমরা দেখি হয় হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, আর নাইলে লেট দিয়ে শুরু হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? আমরা শুরুতে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে লেট আনবো, এরপরে অবজেক্ট আনবো, এরপরে বি ভার্ব এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসাই দিব। এক্সাম্পল দেখি আমরা, ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা কি হবে? এটা হবে স্ট্রাকচারটা কি? লেট, অবজেক্ট, ভি প্লাস হচ্ছে V3। তাহলে আমরা সেভাবে লিখতে পারি লেট দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক আমার কি ছিল? দ্য ওয়ার্ক এখানে আমার অবজেক্ট ছিল। তাহলে অবজেক্টটা লেটের পরে চলে আসলো, তারপরে বি চলে আসলো, এরপরে ডান চলে আসলো। এখন অনেকের মনে হয়তো সবাই জানেন, তারপর আমি একটু আবারও স্মরণ করিয়ে দিই। সেক্ষেত্রে এই যে ডু এর আগে কিন্তু একটা ইউ আছে। ইউটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে উল্লেখ করা থাকে না বা উল্লেখ আমরা করি না সচরাচর, কিন্তু এখানে কিন্তু ডু এর সাবজেক্ট হচ্ছে ইউ ডু দ্য ওয়ার্ক। আপনি আপনার সামনের যিনি আছেন তাকে আদেশ করছেন যে ইউ ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে মূলত ছিল এরকম, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। মূলত বাক্যটা ছিল এরকম, কিন্তু এই বাই ইউটা আমরা লিখি না। ঠিক আছে, এখন আসেন যে যদি ভার্বটা আমরা বুঝলাম যে এটা একটা ডু দিয়ে শুরু হয়েছে, কিন্তু যদি নট থাকে, অর্থাৎ যদি এরকম থাকে যে ডু নট ডু দ্য ওয়ার্ক, যদি এরকম থাকে তাহলে কি হবে? ডু নট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় দুইটা স্ট্রাকচার ফলো করতে পারি। তবে এখানে দুইটা স্ট্রাকচার না, আসলে এখানে মূলত হচ্ছে নটের দুইটা ব্যবহার। একটা হচ্ছে আমরা লেটের পরে অবজেক্ট আনবো, এরপরে আমরা নট দিব, এরপরে বিই প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটা হচ্ছে লেট নট আনবো, এরপরে অবজেক্ট দিব এবং এরপরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। এখন কথা হচ্ছে কোনটা ট্রু বা কোনটা ফলস। এখানে আসলে দুইটাই ট্রু, কোনটাই ফলস না। তবে এই যে লেট নটটার ব্যবহার এখন হচ্ছে সীমিত। লেট নটটা এটা বলতে পারেন যে এইটার ব্যবহার এখন হচ্ছে অবসোলেট। এটা ব্যবহার হচ্ছে অবসোলেট। ঠিক আছে, তার মানে এই না যে এটা ব্যবহার করলে আপনি ভুল ধরবেন।
ঠিক আছে, এটাও হয়, আবার লেট অবজেক্ট এরপরে নটও হয়, দুইটাই হয়। এখন এইটা এরকম যখনই দুই রকমের জিনিস আসে, একদম কমন একটা প্রশ্ন চলে আসে যে পরীক্ষায় আসলে কি করব। পরীক্ষায় ভাই যে কোনো একটা থাকবে, তবে যদি দুইটাই থাকে সেক্ষেত্রে আপনি কোনটা দাগাবেন বলুন তো? যদি দুইটাই থাকে তাহলে কোনটা দাগাবেন বলুন তো? কোনটা দাগানো উচিত আপনারা বলেন? যদি দুইটাই থাকে তাহলে কোনটা দাগানো উচিত? সায়রা খাতুন, আমি সবসময় স্কিপ করি, এই কারণে আপনি বলেছেন স্কিপ না, সেটা ভালো, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে এক নাম্বার দাগানোটা হচ্ছে বেটার হবে, ঠিক আছে? যদি পরীক্ষায় দুইটা অপশন থাকে সেক্ষেত্রে এক নাম্বারটা দাগানো হচ্ছে বেটার হবে। তবে কোনো কোনো বইতে এটাও উল্লেখ থাকে যে লেট নটের ব্যবহার নাই এখন আর। এটা কোনো কোনো বইতে আপনারা হয়তো পেতেও পারেন যে লেট নটের ব্যবহার এখন আর নাই। তবে যেটা বললাম, এই ক্ষেত্রে আপনি অবশ্যই এক নাম্বার দাগিয়ে আসবেন, এক নাম্বার উত্তর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তবে হ্যাঁ, আপনি যদি এক্সট্রা কেয়ারফুল হন সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করবেন, কারণ এরকমও তো হইতে পারে যে যিনি প্রশ্নটা করেছেন তিনি আসলে লেট নটটাই উত্তর হিসেবে রেখেছেন, এটা তো আমরা জানবো না, ঠিক না? এরপর আসেন আমরা এক্সাম্পল দেখি। ডু নট শাট দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর, তাহলে এটা আপনি লিখতে পারেন এইভাবে যে লেট দ্য ডোর নট বি শাট, অথবা আপনি লিখতে পারেন লেট নট দ্য ডোর বি শাট। দুইভাবে লেখা যেতে পারে, একটাতে লেটের পরে নট আছে, আর একটাতে লেটের পরে অবজেক্টের পরে তারপরে নট আছে, ঠিক আছে? এখন আসেন যে লেট যুক্ত কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখব। কিছু সেন্টেন্স আছে যেগুলো লেট দিয়ে শুরু হয়। তাহলে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? তাহলে আমরা লেটের পরে বস্তুবাচক অবজেক্টটা আনবো, এরপরে বি, এরপরে ভি3 এবং এরপরে বাই সহযোগে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা নিয়ে আসবো। এই স্ট্রাকচারগুলো মুখস্থ করার চেষ্টা করেন না, এক্সাম্পল দেখবেন, তাহলেই এই জিনিসগুলো এমনিতেই হয়ে যাবে। বাই ইউ দিতে হবে না, না বাই ইউ, এখানে কি ইউ আছে? এখানে তো ইউ নাই, এখানে তো ইউ নাই, তাহলে ইউ যেহেতু নাই আপনি কেন ইউ দিবেন? তারা যেহেতু, আমরা তো এটা সবাই বুঝেই না যে এখানে ইউ আছে, তো ইউটা আলাদা করে লিখতে হয় না, ঠিক আছে? এখন আসলে আমরা এক্সাম্পল দিই। লেট মি ডু দ্য সাম, লেট মি ডু দ্য সাম, তাহলে আমরা কি করব? আমরা শুরুতে লেট আনবো, তারপরে বস্তুবাচক যে অবজেক্ট লেট দ্য সাম সেটা আনবো, তারপর আমরা বি ভার্ব আনবো, এরপরে ডু ছিল এটার পাস্ট পার্টিসিপল বসাবো, এরপরে আমরা অবজেক্টটা, ব্যক্তিবাচক যে অবজেক্ট সেটা বাই সহযোগে যুক্ত করে দেব। তাহলে দেখেন, লেট দ্য সাম বি ডান বাই মি, ঠিক আছে? এখন আসেন যে মাঝে মধ্যে দেখা যায় যে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে একাধিক অবজেক্ট দিয়ে, অর্থাৎ একটা ইম্পারেটিভ সেন্টেন্সে একাধিক অবজেক্ট আছে। ওই যে আমরা প্রথমে দেখেছিলাম যে গিভ, তারপরে হচ্ছে প্লাক, এগুলোর পরে একাধিক অবজেক্ট কিন্তু থাকতে পারে। এখন এরকম একাধিক অবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো? এখানে কি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের ব্যাপারটা থাকবে? আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, এখানে দেখেন যে যদি একাধিক অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন, যদি একাধিক অবজেক্ট থাকে এই ক্ষেত্রে কিন্তু লেটের পরে অবশ্যই বস্তুবাচকটা আনতে হবে, অর্থাৎ যেটা ডিরেক্ট লেটের পরে অবশ্যই সেটা আনতে হবে। ডিরেক্ট অবজেক্টটাই বস্তুবাচকের, অর্থাৎ লেটের পরে সবসময় ডিরেক্ট অবজেক্টটা আসবে। এটা কেবল ইম্পারেটিভের ক্ষেত্রে, অ্যাসার্টিভের ক্ষেত্রে না। কিন্তু অ্যাসার্টিভের ক্ষেত্রে আপনি বস্তুবাচক দিয়েও শুরু করতে পারেন, আবার ব্যক্তিবাচক দিয়েও শুরু করতে পারেন। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট, বস্তুবাচক এবং হচ্ছে ব্যক্তিবাচক, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি লেটের পরে বস্তুবাচকটা আনবেন এবং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল পরে ব্যক্তিবাচকেরটা টু এবং ফর দিয়ে যুক্ত করতে হবে। আমরা এক্সাম্পল দেখি। দেখেন, গিভ মি ইউর ওয়াচ, আমাকে তোমার ঘড়িটি দাও। তাহলে এখানে আমার বস্তুবাচককে ইউর ওয়াচ, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো লেট, লেটের পরে ইউর ওয়াচ বস্তুবাচক, বি গিভেন টু মি, আমাকে, ওই যে কে, এখানে কে আছে, আমাকে দাও, এই কারণে গিভের পরে টু আসছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। প্লাক মি আ ফ্লাওয়ার, প্লাক মানে কি? প্লাক মানে হচ্ছে পারা বা কোনো কিছু তোলা। ওই যে আমরা আম পারি, জাম পারি, এই পারাটাকে বলা হয় প্লাক। প্লাক মি আ ফ্লাওয়ার। এখানে তাহলে কী হবে দেখেন, এখানে আমি বলবো লেট এ ফ্লাওয়ার, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, আমার জন্য একটি ফুল তোলা হোক, আমার জন্য একটি ফুল তোলা হোক। তাহলে এই যে,
তাহলে এখানে দেখেন জন্য চলে আসছে, এই জন্যের জন্য আমরা এখানে ফর দিয়েছি। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন? এখানে কিভাবে ফর হইলো কিভাবে টু হইলো সবাই বুঝতে পেরেছেন? ওকে, এরপর আসেন যে নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব কিভাবে। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য আমরা দুইটা স্ট্রাকচার ফলো করতে পারি। একটা হচ্ছে লেট নট দিয়ে শুরু করতে পারি, এখানেও কিন্তু সেম, এই যে নটটা কিন্তু এই অবজেক্টের পরেও হতে পারে, ঠিক আছে। লেট নট এভাবে আমরা লিখতে পারি, অথবা লেট নেভার দিয়ে আমরা শুরু করতে পারি। তবে লেট নেভার দিয়ে যদি শুরু করি সেক্ষেত্রে আমার সরি, যদি আমি লেট নট দিয়ে শুরু করি সেক্ষেত্রে এক্সট্রা একটা শব্দ কিন্তু চলে আসবে। সেটা কি? সেটা হচ্ছে এভার। এভার চলে আসবে। আমরা স্ট্রাকচার পড়বো না, আমরা এক্সাম্পল পড়বো। এক্সাম্পল দেখি আমরা, দেখেন এখানে আছে নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বইলো না, নেভার টেল এ লাই। এখন এটাকে যদি আপনি লেট নট দিয়ে লিখেন সেক্ষেত্রে হবে এরকম, লেট নট আ লাই, আ লাই হচ্ছে আমার অবজেক্ট আমি এখানে নিয়ে আসছি লেট নটের পরে, আর যেহেতু লেট নট এনেছি আমি, সেই ক্ষেত্রে এভারটা আনতে হবে। নট আনলে এভার আনতে হবে, এভার বি টোল্ড। অথবা এই বাক্যটাকে আপনি নটটাকে এ লাইয়ের পরেও আনতে পারেন, লেট এ লাই নট এভার বি টোল্ড। কারণ আমরা জানি যে লেটের পরে নট আসতে পারে, থাকতে পারে, আবার লেটের পরে নট নাও থাকতে পারে, অবজেক্টের পরে নট থাকতে পারে। আর আপনি যদি নেভার দিয়ে লেখেন সেক্ষেত্রে কোনো ধরনের এভার টেভার এগুলো কোনো কিছু আনতে হবে না। সেক্ষেত্রে হবে এরকম, লেট এ লাই নেভার বি টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড, ঠিক আছে, দুইটাই হয়। আবার ধরেন আমরা আরেকটা এক্সাম্পল দিই, নেভার ক্যাচ দ্য জাটকা, কখনো জাটকা ধরো না, নেভার ক্যাচ দ্য জাটকা। তাহলে এটা কি হবে? আমি লিখতে পারি এরকম, লেট নট দ্য জাটকা এভার বি কট। তাহলে আমি নট আনছি, এই কারণে আমি এখানে এভার এনেছি। এরকম লিখতে পারেন আবার, লেট দ্য জাটকা নট এভার বি কট, অথবা আপনি যদি নেভার দিয়ে লিখেন সেটা হবে লেট নেভার দ্য জাটকা বি কট, লেট নেভার দ্য জাটকা বি কট, ঠিক আছে। এখন আসেন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মধ্যে একটা বাক্যের শুরুতে প্লিজ চলে আসে, কাইন্ডলি চলে আসে। সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি কোনো বাক্যের শুরুতে আমরা প্লিজ এবং কাইন্ডলি দেখি সেই ক্ষেত্রে আমরা একটা ফ্রেজ নিয়ে আসব। সেই ফ্রেজটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। আর যদি বাক্যটা নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা টু এর আগে একটা নট নিয়ে আসবো, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড নট টু। এখন এক্সাম্পল দেখেন, প্লিজ ডু নট ফ্লার্ট, দয়া করে তেল মাইরো না, লেট দ্য জাটকা নেভার বি কট। হ্যাঁ, এভাবে দিলে হবে, অসুবিধা নাই, অসুবিধা নেই, এটাও শুদ্ধ হবে, অসুবিধা নেই। প্লিজ ডু নট ফ্লার্ট, ফ্লার্ট মানে কি? ফ্লার্ট মানে তেলবাজি করা। 46 বিসিএসে একটা প্রশ্ন আসছিল যে তৈল, তৈল এই লেখাটা কে লিখেছেন? তৈল, তৈল এই লেখাটা কে লিখেছেন? আপনার একটা কাকতালীয় একটা ব্যাপার, 46-এর মনে হয় কিছুদিন পূর্বে আমি আমাদের টুইটার পেজ থেকে এই লেখাটা পোস্ট করেছিলাম যে তৈল, আপনারা জানেন তৈল কে লিখেছে? হরপ্রসাদ শাস্ত্রী। আপনারা এই এই আলাউদ্দিন আলাজাদ না, তৈল, তৈল লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। আপনারা কেউ এই লেখাটা পড়েছেন? আপনারা কেউ তৈল লেখাটা পড়েছেন কিনা? তৈল লেখাটা পড়েছেন কেউ? যদি কেউ পড়ে না থাকেন পড়েন, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন, প্লিজ ডু নট ফ্লার্ট, দয়া করে ফ্লার্ট করো না, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি? আমি লিখতে পারি ইউ আর রিকোয়েস্টেড, যেহেতু নট আছে, বাঁকা হয়ে যাচ্ছে কেন, ইউ আর রিকোয়েস্টেড, যেহেতু নট আছে তাহলে আমরা টু এর আগে একটা নট আনবো, ইউ আর রিকোয়েস্টেড টু নট টু ফ্লার্ট। এখন এখানে অনেকের কনফিউশন হতে পারে যে এই ফ্লার্টের তো আমরা কোনো কিছু করলাম না, এই ফ্লার্টের তো আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইলাম না। আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল করেছি, এই যে দেখেন ইউ আর রিকোয়েস্টেড টু, এই রিকোয়েস্টেড এটাকেই আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল করেছি, ইউ আর রিকোয়েস্টেড টু, ঠিক আছে। আরেকটা তাহলে আমরা এক্সাম্পল দিই, কাইন্ডলি সলভ দ্য প্রবলেম। এটা কি হবে বলেন তো? কাইন্ডলি সলভ দ্য প্রবলেম, এটা আপনারা করেন, কাইন্ডলি সলভ দ্য প্রবলেম, দয়া করে সমস্যাটি সমাধান করো, কাইন্ডলি সলভ দ্য প্রবলেম। এটা কি হবে? শুরুতে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু আনবো, তারপরে ইউ আর রিকোয়েস্টেড টু
সলভ দ্য প্রবলেম। গুড। তাহলে আমরা লিখতে পারি যে ইউ আর রিকোয়েস্টেড টু সলভ দ্য প্রবলেম। ওকে, এরপর আসেন যে আরেকটা ইম্পারেটিভের নিয়ম আছে, সেটা হইলো যে মাঝে মাঝে দেখা যায় কোনো কোনো বাক্য দিয়ে চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ যেগুলো সবসময়ের জন্য ধ্রুব সত্য। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সগুলো আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে শুড বি আনতে পারেন। যেমন ওবে ইউর প্যারেন্টস। তাহলে এইটা আমি যদি নর্মাল নিয়মে করতাম, সেক্ষেত্রে আমরা এরকম লিখতাম যে লেট ইউর প্যারেন্টস বি অবেইড। লেট ইউর প্যারেন্টস বি অবেইড। এইভাবেও আপনি লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন এরকম যে ইউর প্যারেন্টস শুড বি অবেইড, কারণ সবসময় পিতামাতাকে সম্মান করা এটা একটা চিরকালীন বাধ্যবাধকতা। আবার দেখেন ফলো দ্য রুলস অফ ইউর অর্গানাইজেশন। তাহলে আপনি যে অর্গানাইজেশনে কাজ করবেন সেখানের রুল, নিয়ম কানুন মেনে চলতে আপনি বাধ্য। তাহলে এটাকে আপনি লিখতে পারেন যে দ্য রুলস অফ ইউর অর্গানাইজেশন শুড বি ফলোড। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কী কী জিনিস দেখলাম। আমরা দেখলাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা লেট দিয়ে, প্যাসিভে আমরা লেট দিয়ে শুরু করব, আর যেগুলো লেট দিয়ে শুরু হয় সেগুলো তো অবশ্যই প্যাসিভে লেট দিয়েই শুরু হবে। তাহলে ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা এটা লিখতে পারি লেট দ্য ওয়ার্ক বি ডান। ডু নট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা লেট নটও আনতে পারি, অথবা লেট অবজেক্ট দিয়ে তারপরে নট আনতে পারি। যেমন ডু নট শাট দ্য ডোর, লেট দ্য ডোর নট বি শাট এটাও হয়, আবার লেট নট দ্য ডোর বি শাট এটাও হয়। এরপর আমরা দেখলাম যে লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি হবে, তাহলে অবশ্যই লেটের পরে বস্তুবাচক অবজেক্টটা আসবে এবং এর শেষে বাই যোগে ব্যক্তিবাচক অবজেক্টটা যুক্ত হবে। যেমন লেট মি ডু দ্য সাম, এটা কি হবে লেট দ্য সাম বি ডান বাই মি। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে যদি একাধিক অবজেক্ট থাকে সেক্ষেত্রে কি হবে, একাধিক অবজেক্ট থাকলে আপনি লেটের পরে অবশ্যই বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্টটা আনতে হবে। যেমন গিভ মি ইউর ওয়াচ, তাহলে এটা হবে লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি, অথবা প্লাক মি আ ফ্লাওয়ার, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। নেভার যদি ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা লেট নট দিয়ে করতে পারি, অথবা লেট নেভার দিয়ে করতে পারি, তবে লেট নট যদি আমরা বসাই সেক্ষেত্রে অবশ্যই এভার শব্দটা অবজেক্টের পরে আনতে হবে। এরপরে আমরা দেখলাম হচ্ছে যে যদি প্লিজ এবং কাইন্ডলি থাকে সেক্ষেত্রে আমরা আনবো ইউ আর রিকোয়েস্টেড টু, আর যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় সেক্ষেত্রে আমরা শুড বিও ইউজ করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাকে অ্যাসার্টিভে আনতে হবে, পরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি প্যাসিভ করব, এরপরে অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে সেটাকে আমি সেন্টেন্সের শুরুতে বসাই দিব। এক্সাম্পল দিই, দেখেন হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আমি অ্যাসার্টিভ করবো কিভাবে, আমি এটাকে অ্যাসার্টিভ করব এইভাবে ইউ হ্যাভ ইটেন রাইস। এটাকে আমি এখন প্যাসিভ করব, রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। এবার কাজটা কি, এবার কাজটা হচ্ছে এই যে অক্সিলিয়ারি ভার্বটা এটাকে এই রাইসের সামনে নিয়ে আসা, তাহলে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এখন প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা আসলে কি আমি এতগুলো ধাপ আমি কি ফলো করব? না, পরীক্ষাতে আসলে আপনার এতগুলো ধাপ ফলো করতে হবে না, এবং এই ধাপগুলো আসলে আপনার মাথায় অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে আমি ভেঙে ভেঙে দেখিয়েছি। তাহলে আসেন আমরা এগুলো গেল কি, এগুলো গেল হচ্ছে যদি এরকম আপনার হ্যাভ বা এই ইজ এম এগুলো দিয়ে যদি আপনার অ্যাক্টিভ সেন্টেন্সটা থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকে। এখন যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে হু এর একটা স্পেশাল ব্যবহার আছে। আমরা একটু দেখি, হুযুক্ত প্রশ্নবোধক কোনো বাক্যের প্যাসিভ করতে হলে আপনাকে হুটাকে বাই হুম করতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল বসবে। আমরা এক্সাম্পল দেখি, দেখেন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে আমরা এখানে হু এর বদলে কি লিখবো, আমরা হু এর বদলে লিখবো বাই হুম, বাই হুম। এরপরে এই যে অবজেক্টটা বসবে বাই হুম দ্য গ্লাস, দ্য গ্লাস। এরপর কি বলছে, হ্যাজ ব্রোকেন, তার মানে আমরা তো জানি হ্যাজের পরে বিন বসে, তাহলে হ্যাজ বিন ব্রোকেন, আর এখানে অন্য আর কোনো কিছু নাই। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। অথবা এই বাক্যটাকে আমরা এইভাবেও লিখতে পারি, প্রথম যে বাইটা আছে সেই বাইটাকে আমরা শেষেও লিখতে পারি, দুইটাই হয়। বাই হুম
হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন এটাও হয়, আবার হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই এটাও হয়। বাইটা শুরুতেও দেওয়া যায়, বাইটা শেষেও দেওয়া যায়। কিন্তু যদি প্রশ্নটা হুম দিয়েই থাকে, প্রশ্নটা যদি হুম দিয়েই থাকে সেক্ষেত্রে আমরা কি করব? হুম দিয়ে যদি থাকে সেক্ষেত্রে আমরা হুমটাকে হুতে কনভার্ট করে ফেলবো, তবে এখানে কিন্তু এক্সট্রা করে বাই আসবে না, বাকি নিয়ম সেম। আমরা এক্সাম্পল দেখি, হুম ডু ইউ ওয়ান্ট। এখানে মূলত বাক্যটা ছিল এরকম যে ইউ ওয়ান্ট হুম, মূলত বাক্যটা ছিল এরকম, ইউ ওয়ান্ট হুম। এটাকে প্রশ্ন করার জন্য আমরা এনেছি হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে এখন আমরা কি করব? এই যে হুমটাকে আমরা হুতে পরিণত করব, এই যে আমরা এখানে হুতে নিয়ে আসছি। এরপরে ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে হুম যদি থাকে আমরা হু করব, তবে সাবধান এখানে বাই আনা যাবে না। কিন্তু যদি হু থাকে সেক্ষেত্রে আমরা বাই হুম দিয়ে বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন হুম নামে বুঝলাম, কিন্তু যদি অন্যান্য ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, অন্যান্য ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেগুলো কোনো পরিবর্তন হয় না, সেগুলো যার যার জায়গা মতো বসে যায়। যেমন হোয়াই হ্যাজ হি ব্রোকেন দ্য চেয়ার, তাহলে এটা কি হবে? এটাকে প্যাসিভ করতে হলে হোয়াইটা হোয়ার জায়গায় থাকবে, বাকি নিয়মগুলো সেম। তাহলে দেখেন হোয়াই, এই দা চেয়ার এটা ছিল অবজেক্ট, এটা সাবজেক্ট পজিশনে চলে আসছে, হ্যাজের পরে বিন বসছে, ব্রোকেন বাই হিম, এই হিম ছিল মূলত এই হি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট। তাহলে হোয়াই হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন বাই হিম, এখানে খেয়াল রাখতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু আমার অক্সিলারি ভার্বটা আসবে, কারণ তা না হলে কিন্তু প্রশ্নবোধক বাক্য হবে না। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এটা কি হবে? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন যে মাঝে মধ্যে দেখা যায় যে ভার্ব ফ্রেজ থাকে, অর্থাৎ ভার্ব ফ্রেজ কোনগুলা, যেমন আমি বললাম যে কাম ডাউন, কাম ডাউন এটা একটা ভার্ব ফ্রেজ, ঠিক আছে। বা ধরেন আমি বললাম যে ব্রিং আউট, এটা একটা ভার্ব ফ্রেজ বা ভার্বাল। ভার্বালগুলোর ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে এই যে ডাউন আউট এগুলো কোনো কিছুরই চেঞ্জ হয় না, ঠিক আছে, সবসময় একই রকম থাকে। যেমন আমরা এক্সাম্পল দেখি, যেমন দেখেন লেট টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নিও। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা খুব সহজেই এটা, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা কী দিয়ে শুরু করবো? আমরা শুরুতে লেট আনবো। তাহলে দেখেন এই যে লেট ইউর হেলথ, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, এই যে টেক কেয়ার অফ এই পুরোটা কিন্তু একটা ভার্ব ফ্রেজ, সুতরাং এই ভার্ব ফ্রেজের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই, চেঞ্জ হয় নাই। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম। তাহলে এই যে লাফড অ্যাট এটাও কিন্তু একটা ভার্ব ফ্রেজ, লাফ অ্যাট। তাহলে এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো আমরা আমরা কি লিখতে পারি? হি ওয়াজ, হি ওয়াজ লাফড অ্যাট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। দেখেন এই যে লাফড অ্যাটকে কিন্তু চেঞ্জ হয় না, এই যে অ্যাট কিন্তু লাফের সাথে বসে গেছে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে ভার্ব ফ্রেজের ক্ষেত্রে কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না, কোনো প্রিপোজিশন থাকলে সেটা কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যেই বাক্যগুলো দেখলাম এগুলোর ম্যাক্সিমামের সাথে আমরা বাই যোগে অবজেক্ট বসিয়েছি, প্যাসিভ ভয়েসে বাই যোগে আমরা অবজেক্ট বসিয়েছি। কিন্তু সবসময় দেখা যায় এই বাই বসে না, বা বাই কোনো কোনো ভার্বের সাথে নাও বসতে পারে, কোনো কোনো ভার্বের সাথে ভিন্ন ধরনের প্রেপোজিশনে বসতে পারে। এই ভিন্ন ধরনের প্রেপোজিশনগুলো কী কী হয়? অনেক রকম হতে পারে, টু হতে পারে, অ্যাড হতে পারে, উইথ হতে পারে, ইন হতে পারে। এখানে দেখেন একটা বক্স দেওয়া আছে, এই ভার্বগুলোর সাথে বাই ছাড়াও, সরি, বাইয়ের পরিবর্তে অন্য প্রেপোজিশনগুলো বসে, যেমন নো এর সাথে টু বসে, এনো এর সাথে উইথ বসে, সারপ্রাইজ অ্যাট হয়, স্যাটিসফাই উইথ হয়, কন্টেইন ইন, শক অ্যাট, সিজ উইথ, মার্ভেল অ্যাট, এমবডি ইন। তাহলে এই প্রেপোজিশনগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন দেখেন দে প্লিজড আস অল, তাহলে এটাকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা লিখব উই অল, উই অল ওয়ার প্লিজড। এখানে কিন্তু বাই লিখলে ভুল হবে, এখানে লিখতে হবে উইথ দ্যাম, কারণ প্লিজের সাথে উইথ বসে, বাই বসে না। এখন আসেন যে মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু বাক্যে সাবজেক্ট হিসেবে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি এগুলো চলে আসে। যদি সাবজেক্ট হিসেবে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি থাকে তাহলে প্যাসিভ করার সময় এই শব্দগুলোকে উল্লেখ করতে হয় না,
অর্থাৎ বাই যোগে এই শব্দগুলো উল্লেখ করতে হয় না। যেমন আমরা এক্সাম্পল দেখি, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস। লোকজন সবসময় দেশপ্রেমিকদের মনে রাখেন। তাহলে এইখানে আমরা নর্মালি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতাম তাহলে আমরা কি লিখতাম? আমরা লিখতাম দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই পিপল। এভাবে নর্মালি আমরা করতাম, কিন্তু যেহেতু আমরা বলেছি যে পিপল থাকলে, সামওয়ান থাকলে, সামবডি থাকলে আমরা বাই যোগে এইগুলো উল্লেখ করব না। ঠিক আছে, তাহলে এখন আসেন তো, এটা আপনারা বলেন তো, সামবডি লেফট এ মেসেজ অন ইউর ডেস্ক। এটা আপনারা করেন তো, এটা কি হবে? সামবডি লেফট আ মেসেজ অন ইউর ডেস্ক, এটা প্যাসিভ কি হবে? এটা আপনারা চেষ্টা করেন। সামবডি লেফট এ মেসেজ অন ইউর ডেস্ক, এ মেসেজ ওয়াজ লেফট অন ইউর ডেস্ক বাই সামবডি। হ্যাঁ, এখানে এ মেসেজ ওয়াজ লেফট অন ইউর ডেস্ক, এখানে কিন্তু ওই যে বাই সামবডি এটা কিন্তু হবে না। ঠিক আছে, বাই সামবডি কিন্তু হবে না। আচ্ছা, তাহলে দেখেন এটা আমরা পারবো। তারপর দেখেন সামবডি হ্যাজ অলরেডি টেকেন দ্য পিস অফ কেক। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? এটা হবে দ্য লাস্ট পিস অফ কেক, দ্য লাস্ট পিস অফ কেক হ্যাজ অলরেডি বিন টেকেন, অলরেডি বিন টেকেন। ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে এগুলা, এই যে কয়েকটা আছে, এগুলো আপনারা বাসায় বসে করে নিন। এরপর আসেন যে উল্টাভাবে যদি আমরা বলি, উল্টাভাবে মানে কি? দেখবেন কোনো কোনো সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয়। হ্যাঁ, পরীক্ষার হলে যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয়, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় যে এরকম কোনো অবজেক্ট থাকে না। যেমন মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এটা দেখে বোঝাচ্ছে এটা একটা প্যাসিভ সেন্টেন্স, কিন্তু এখানে বাই যোগে কোনো অবজেক্ট নাই। যদি এরকম বাই যোগে কোনো অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আপনি মনে মনে আপনার পছন্দ মতো একটা অবজেক্ট ধরে নেবেন। যেমন মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, আমি লিখলাম বাই সামওয়ান, তাহলে এটাকে আমি অ্যাক্টিভ করবো এভাবে, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। ঠিক আছে, আবার ধরেন দ্য ট্রুথ উইল বি রিভিলড, তাহলে এখানে আপনি বাই সামওয়ান অ্যাড করতে পারেন, বাই সামওয়ান আপনি মনে মনে ধরে নিলেন। তাহলে এটাকে আপনি যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবেন তখন আপনি কি লিখবেন? সামওয়ান উইল রিভিল দ্য ট্রুথ, সামওয়ান উইল রিভিল দ্য ট্রুথ। আবার দেখেন আরেকটা এক্সাম্পল আমরা দেই, আর নিউ পলিসি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড। এখানে বাই যোগে আপনি কি দিবেন বলেন তো? এখানে আপনারা কি দিতে চান? এ নিউ পলিসি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, এখানে বাই যোগে কি দিতে চান বলেন, আপনারা বলেন। গভর্নমেন্ট, ওকে, আমরা গভর্নমেন্ট দিতে পারি। অথরিটি আমরা দিতে পারি, অথরিটি দেওয়া যেতে পারে। ওকে, তাহলে আমরা দুইটাই কিন্তু দিতে পারি। তাহলে দ্য গভর্নমেন্ট অথবা দ্য অথরিটি হ্যাজ ইমপ্লিমেন্টেড আ নিউ পলিসি। ঠিক আছে, নিউ পলিসি। তাহলে আমরা একটু পরে রিকেপ করব। দেখেন এবার আসেন যে রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল এই প্রোনাউনগুলো কখনোই কোনো বাক্যের অবজেক্ট হিসেবে ইউজ হয় না। রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল প্রোনাউনগুলো কখনোই কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে না, সবসময় এগুলো অবজেক্ট পজিশনে থাকে। এখন তার মানে হচ্ছে আমরা যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল প্রোনাউন দেখি, তাহলে সেটাকে আমরা প্যাসিভ করার জন্য সাবজেক্ট পজিশনে বসাতে পারবো না। এক্সাম্পল আমরা দেখি, লীলা ফ্যান হারসেলফ, লীলা ফ্যানস হারসেলফ, লীলা তাকে বাতাস করছে, নিজেকে বাতাস করছে। এখন এটাকে আমরা যদি নর্মালভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতাম তাহলে কি লিখতাম? হারসেলফ ইজ ফ্যান্ড বাই লীলা। কিন্তু এইটা হবে তো ভুল, কারণ এই হারসেলফ এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে না। তাহলে এটা কি হবে? এটা সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ হবে না। তাহলে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ না করেই আমরা প্যাসিভ করব। লীলা
ইজ ফ্যান্ড বাই হারসেলফ। তেমনিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনের যেরকম এরকম তেমনিভাবে রিসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটবে। যেমন দে আর হেল্পিং ইচ আদার, দে আর হেল্পিং ইচ আদার, এটা কি হবে? এটা হবে, এটাও কিন্তু আমার সাবজেক্ট অবজেক্ট আমি চেঞ্জ করবো না, তাহলে এটা কি হবে? দে আর বিং হেল্পড বাই ইচ আদার, দে আর বিং হেল্পড বাই ইচ আদার। ঠিক আছে, তাহলে এইটা একটু আপনারা বলেন তো, এটা কি হবে? দ্য ফ্যামিলি মেম্বার্স হেল্পড ওয়ান অ্যানাদার, এটা কি হবে? ফ্যামিলি মেম্বার্স হেল্পড ওয়ান অ্যানাদার। খুব একটা চেঞ্জ হবে না, জাস্ট কি হবে, এই যে দ্য ফ্যামিলি মেম্বার্স, তাহলে এটা হচ্ছে আমার প্লুরাল, দ্য ফ্যামিলি মেম্বার্স, এখানে আছে মেম্বার্স, তাহলে এখানে কি হবে? এখানে কোনটা হবে? ওয়ার। এখানে বিং কেন আসবে সায়রা খাতুন? এখানে বিং আসবে, এখানে কি কন্টিনিউয়াস আছে? কন্টিনিউয়াস তো নাই, তাহলে কি হবে? ওয়ার। যদি হেল্পড আছে তার মানে পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে আমি ওয়ার বসাবো, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার হেল্পড বাই ওয়ান অ্যানাদার, বাই ওয়ান অ্যানাদার, ফ্যামিলি মেম্বার্স ওয়ার হেল্পড বাই ওয়ান অ্যানাদার। ওকে, এরপরে আসেন যে ফ্যাক্টিটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনগুলা? এগুলো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। যেমন ওই যে আমরা বলি না এরকম যে উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। এই যেখানে ক্যাপ্টেন, ক্যাপ্টেন শব্দটা হচ্ছে এই হিমের কমপ্লিমেন্ট, হিমের কমপ্লিমেন্ট। আচ্ছা, আপনারা তো এই ক্লাসগুলো করেছেন। এখানে ক্যাপ্টেন, ক্যাপ্টেন কোন পার্টস অফ স্পিচ বলুন তো? ক্যাপ্টেন কোন পার্টস অফ স্পিচ? ক্যাপ্টেন কোন পার্টস অফ স্পিচ? নাউন। ওকে, নাউন, গুড। হ্যাঁ, এখানে ক্যাপ্টেনটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, এবং এটা কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট, হিমের কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট না। এই হিমকে আমরা ক্যাপ্টেন করেছি, আর এই ধরনের অবজেক্টগুলোকে বলা হয় ফ্যাক্টিটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। এই কমপ্লিমেন্টারি অবজেক্টকে আমরা পরিবর্তন করব না, সে যেখানে আছে আমরা সেখানেই রাখবো। বাকি অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়মটা সেম। যেমন উই ইলেক্টেড হিম মেয়র, তাহলে এটাকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এই হিমটাকে আমরা সাবজেক্ট পজিশনে নিয়ে আসবো, উইকে আমরা অবজেক্ট পজিশনে নিয়ে যাব, তাহলে কি হবে? হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দ্য পিপল ইলেক্টেড মি চেয়ারম্যান, তাহলে এখানে কি হবে? আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দ্য পিপল। ঠিক আছে, এখন এখানে যেহেতু দ্য পিপল আছে, আমরা জানি দ্য পিপলকে বাই যোগে উল্লেখ করতে হয় না, সেক্ষেত্রে আমরা এটা উল্লেখ করবো না, তাহলে জাস্ট এতটুকু হবে, আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান। ঠিক আছে, এখন আসেন যে কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট কোনগুলা? যেমন আমরা বলি না যে সেই একটা খাওয়া খাইছি, সেই একটা খেলা খেলছি, সে একটা দৌড় দৌড়াইছি। এই যে সে একটা দৌড় দৌড়িয়েছি, খাওয়া খেয়েছি, এখানে যে খাওয়া দৌড়ানো এগুলোকে বলা হয় কগনেট অবজেক্ট। তো এই কগনেট অবজেক্টের ক্ষেত্রেও কোনো ধরনের চেঞ্জ কিন্তু হয় না, যেরকম আছে, অর্থাৎ নর্মাল যে নিয়ম, সেই নর্মাল নিয়ম অনুযায়ী আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। যেমন দেখেন এখানে বলেছে হি র্যান আর রেস, হি র্যান আর রেস, তাহলে এটা কি হবে? এ রেস ওয়াজ রান বাই হিম। এখানে ওয়াজ কেন হলো? কারণ এই যে এখানে র্যান আছে, এটা কিন্তু রানস নাই, রানস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হইতো, যেহেতু র্যান আছে তার মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট হিসেবে আমরা এখানে ওয়াজ আনেছি। ঠিক আছে, এরপর আসেন হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, তাহলে এটা কি হবে? এটা হবে আ সাউন্ড স্লিপ। তাহলে এই যে আ সাউন্ড স্লিপ হচ্ছে আমার কি? অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্ট পজিশনে নিয়ে আসলাম। আ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই হিম। অর্থাৎ নর্মাল যেভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সেভাবেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এরপরের যে নিয়মগুলো আছে এইগুলো হচ্ছে একটু কঠিন, সবাই একটু মনোযোগ দেন। শুরুতে হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি মানে কি বলেন তো? কোয়াসি, কোয়াসি শব্দের অর্থ কি বলেন তো? কোয়াসি, কোয়াসি শব্দের অর্থ কেউ জানেন? কোয়াসি মানে কি? কোয়াসি শব্দের অর্থ কি? কোয়াসি, কোয়াসি শব্দের অর্থ হচ্ছে আংশিক। হ্যাঁ, গুড। কোয়াসি শব্দের অর্থ আংশিক হয়। কোয়াসি শব্দের অর্থ হয় হচ্ছে আপাত,
আপাত, আপাত মনে হয়। তারপরে আধা হয়, আধা, আধা হয়, এরকম, ঠিক আছে। তার মানে কোয়াসি প্যাসিভ ভার্ব মানে হচ্ছে আধা প্যাসিভ ভার্ব, বা যেগুলোকে দেখলে অনেকটা প্যাসিভ ভার্বের মতো মনে হয়। যেমন দেখেন এখানে বলেছে যে গ্রিন ম্যাঙ্গো টেস্টস সাওয়ার, গ্রিন ম্যাঙ্গো টেস্টস সাওয়ার। দেখেন এখানে সাবজেক্ট পজিশনে গ্রিন ম্যাঙ্গো আছে। গ্রিন ম্যাঙ্গো কি এই বাক্যের এজেন্ট? না, এজেন্ট না, কারণ গ্রিন ম্যাঙ্গো তো টেস্ট করে না, কেউ একজন টেস্ট করে। এবং এখানে বাক্যটার অর্থ হচ্ছে যে কাঁচা আম বা সবুজ আম খেতে মিষ্টি হয়। তার মানে কেউ একজন এই আমটা খাচ্ছে, খাওয়ার পরে সেটা বলছে যে কাঁচা আম খেতে মিষ্টি হয়। কিন্তু এইখানে কিন্তু আমরা এই গ্রিন ম্যাঙ্গোটাকে সাবজেক্ট পজিশনে বসিয়েছি, ঠিক আছে। ও আচ্ছা, আমি হ্যাঁ, আমি মিষ্টি বলছি না, আসলে আমার মিষ্টি পছন্দ তো, এখানে মেবি এই সাওয়ারের জায়গায় সুইট চলে আসছে, হ্যাঁ মিষ্টি চলে আসছে। তবে মেয়েরা মনে হয় টক খুব খুবই পছন্দ করে। মেয়েরা কোন স্পেসিফিক কারণে টক পছন্দ করে এটা আমি অবশ্য জানি না। যেমন আমি হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে দেখতাম আমাদের সাথে মেয়েরা, এরা এরা তেঁতুল খায়, এরা তেঁতুল খায়, যে মানে মানে তেঁতুল দেখলেই মনে হয় যেন কি যেন একটা দেখছে, এরকম। আমার আম্মা, মানে আমার বাসায় আমার আম্মা, আমার ছোট বোন সেম, তারা হচ্ছে টক খায়, তারা প্রচুর টক ভালোবাসে। দেখা যায় যে আমের সিজন আসলে আম বানিয়ে নিয়ে খায়। তারপরে মানে যে কোনো টক কিছু এদের কাছে ভালো লাগে। কিন্তু আমার টক জিনিসটা একদমই ভালো লাগে না, টক এবং ঝাল এই দুইটা আমি খুবই অপছন্দ করি। যাই হোক, গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাওয়ার, যে কাঁচা আম, আমের টেস্ট হচ্ছে টক, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন দ্য বুক রিডস ওয়েল, এখানে দ্য বুক কিন্তু নিজে বই পড়ে না, ঠিক না, এই বইটা পড়তে ভালো। তাহলে সাবজেক্ট পজিশনে এজেন্ট কিন্তু নাই, কিন্তু তারপরও এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ, এই বাক্যটা কিন্তু প্যাসিভ না। তো দেখতে প্যাসিভ মনে হয়, এই কারণে এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। এখন এই কোয়াসি প্যাসিভগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কয়েকটা নিয়ম আছে। তবে সেই নিয়মটা দেখার আগে, এই যে নিয়মটা দেখার আগে আমরা একটু ডিপ ড্রাইভ করব। সেটা হলো এই যে কোয়াসি প্যাসিভ, এই কোয়াসি প্যাসিভ দুই ধরনের হইতে পারে। কি কি? একটা হচ্ছে কোয়াসি ভার্ব উইথ আ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সহ। আরটা হচ্ছে কোয়াসি ভার্ব উইদাউট এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ছাড়া। এক্সাম্পল দেই, দেখেন কোয়াসি ভার্ব উইথ এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সহ, রাইস সেলস চিপ। তাহলে দেখেন এই যে সেল হচ্ছে এটা কোয়াসি ভার্ব, চিপ হচ্ছে কমপ্লিমেন্ট। দ্য নোভেল রিডস ওয়েল, ওয়েল হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আবার উইদাউট কমপ্লিমেন্ট কি দেখেন, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং মানে কি, বাড়িটা তৈরি হচ্ছে। দ্য ব্রেড ইজ বেকিং, ব্রেক হচ্ছে, ব্রেড বেক হচ্ছে। তাহলে এখানে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নাই। আচ্ছা আমাকে বলেন তো, এই যে চিপ, চিপ এখানে কোন ধরনের কমপ্লিমেন্ট, নাউন নাকি অ্যাজেক্টিভ? রাইস সেলস চিপ, নাউন নাকি অ্যাজেক্টিভ? গুড, এটা হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক আছে। তাহলে এই দুই ধরনের কোয়াসি প্যাসিভ হইতে পারে। যদি কোয়াসি প্যাসিভটা কমপ্লিমেন্ট থাকে, যদি কোয়াসি প্যাসিভের কমপ্লিমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন দুইভাবে। কিভাবে? একটা হচ্ছে সাবজেক্ট বি ভার্ব কমপ্লিমেন্ট, এরপরে ওয়েন ইট ইজ অথবা ইফ ইট ইজ, অথবা সাবজেক্ট অনুযায়ী আপনি দে আরও আনতে পারেন ইট ইজের জায়গায়। অর্থাৎ হোয়েনও আনতে পারেন, ইফও আনতে পারেন, দুইটাই আনতে পারেন। আর যদি হোয়েন ইফ আপনি না আনতে চান, সেক্ষেত্রে সাবজেক্ট বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে কমপ্লিমেন্টটা বসে যাবে। এই স্ট্রাকচার মুখস্থ করবেন না, কোনো দরকার নাই। আপনি এক্সাম্পল দেখেন, দেখেন দ্য পিল টেস্টস বিটার, ঔষধ বা ট্যাবলেটটা খেতে তিতা। তাহলে এইটাকে আমরা যদি ইফ বা হোয়েন দিয়ে করি, তাহলে কি হবে? দ্য পিল ইজ বিটার, দেখেন শুরুতে সাবজেক্ট আসছে, এরপরে বি ভার্ব আসছে, এরপরে কমপ্লিমেন্টটা চলে আসছে, এরপরে হোয়েন ইট ইজ টেস্টেড, ঠিক আছে। এখানে এই হোয়েনের জায়গায় আপনি ইফও আনতে পারেন, ইফ ইট ইজ টেস্টেড। তাহলে এখানে দে আসবে কখন? যদি এখানে এরকম হইতো দ্য পিলস, যদি দ্য পিলস হইতো, তাহলে এই ইটের জায়গায় দে আমরা আনতাম, হয় তখন লিখতাম এরকম ইফ দে আর টেস্টেড অথবা হোয়েন দে আর টেস্টেড। অথবা আপনি সিম্পলি এইভাবে প্যাসিভ করতে পারেন, দ্য পিল ইজ টেস্টেড বিটার,
দ্য পিল ইজ টেস্টেড বিটার। ঠিক আছে, এরপর আসেন যে দ্য নোভেল রিডস ওয়েল। দ্য নোভেল রিডস ওয়েল কম্পাউন্ড করতে হবে? না না, আমি তো এটা তো কম্পাউন্ড না, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স। আগেরটা তো কমপ্লেক্স সেন্টেন্স হইলো, কম্পাউন্ড না। তো কম্পাউন্ড মানে তো হচ্ছে যে আপনার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। এখানে কি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? এখানে তো একটা একটা ডিপেন্ডেন্ট আরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, হ্যাঁ মানে যদি আপনি এই হোয়েন ইট ইজ টেস্টেড দিয়ে করেন বা এই ইফ আনেন, সেক্ষেত্রে এটা কমপ্লেক্সে আপনি এটা তো আপনি কমপ্লেক্সই করলেন, কমপ্লেক্স তো এটা হয়ে গেল। আর যদি আপনি কমপ্লেক্স করতে না চান, সেক্ষেত্রে এই যে আপনি সিম্পল বাক্যে লিখবেন, যে কোনো একটা থাকতে পারে, মানে পরীক্ষায় উত্তর হিসেবে অপশন হিসেবে যে কোনো একটা থাকতে পারে, আপনি যে কোনো একটা অপশন হিসেবে পাবেন। এরপর আসেন দ্য নোভেল রিডস ওয়েল, তাহলে কি হবে? দ্য নোভেল দ্য নোভেল ইজ ওয়েল হোয়েন অথবা ইফ ইট ইজ রিড। ঠিক আছে, হোয়েন অথবা ইফ ইট ইজ রিড। আর সিম্পলি আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দ্য নোভেল ইজ রিড ওয়েল, যে কোনো ভাবেই আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপর আসেন যে যদি কমপ্লিমেন্ট না থাকে, উইদাউট এ কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে কিছুই করতে হবে না, এই যেরকম আছে সেইভাবেই আপনি প্যাসিভ করে ফেলতে পারবেন। কিভাবে? আপনি লিখবেন দ্য হাউস দ্য হাউস ইজ বিং বিল্ট। অর্থাৎ আলাদা করে আপনাকে কোনো কিছু যুক্ত করতে হবে না, নর্মাল যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলবেন। যেহেতু এখানে আমার আর কোনো অবজেক্ট নাই, সুতরাং এই দ্য হাউসের জায়গাতেই থাকবে। আর এরপরে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, আমরা কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী ইজ বিং বিল্ট লিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে এইটা বলেন তো, এটা কি হবে? দ্য ব্রেড ইজ বেকিং, এটা কি হবে বলেন তো? দ্য ব্রেড ইজ বেকিং, এটা কি হবে? দ্য ব্রেড ইজ বেকিং, দ্য ব্রেড ইজ বেকিং, দ্য ব্রেড ইজ বিং বেড। গুড, তাহলে এটা হবে কি? দ্য ব্রেড ইজ বিং বেকড। ওকে, তাহলে এটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসেন যে মাঝে মধ্যে দেখা যায় যে কোনো কোনো বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, কোনো কোনো বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল থাকে। প্রেজেন্ট পার্টিসিপল বলতে দেখা যায় যে দুইটা ভার্ব, একটা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। এই ক্ষেত্রে এই প্রেজেন্ট পার্টিসিপলগুলো কোনো চেঞ্জ করতে হয় না, এখানে অনেক বড় স্ট্রাকচার দেওয়া আছে। এখানে মেন কথাটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পার্টিসিপলের কোনো চেঞ্জ হয় না। যেমন ধরেন আমি এখানে এক্সাম্পল দিলাম, আই স হিম রিডিং আ বুক। আই স হিম রিডিং আ বুক, আমি তাকে বই পড়া অবস্থায় দেখলাম। তাহলে এখানে যে রিডিং, রিডিং হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। আর এইটার কোন পার্টস অফ স্পিচ বলেন তো? এই রিডিং এখানে কোন পার্টস অফ স্পিচ? রিডিং কোন পার্টস অফ স্পিচ বলেন তো? রিডিং কোন পার্টস অফ স্পিচ? মাসুদ ভুল বলেছেন ভাই। যেহেতু বলছি পার্টিসিপল, পার্টিসিপল কি কখনো নাউন হয়? পার্টিসিপল কখনো নাউন হয় না। পার্টিসিপল ভার্ব হতে পারে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হতে পারে। এইখানে এই পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এখানে মেইন জিনিসটা হচ্ছে এই যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে অংশটা, এইটার কোনো পরিবর্তন হবে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। অর্থাৎ আমরা শুধু এই আই স হিম এই অংশটুকুর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি? হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি। বাই মি, তাহলে দেখেন এই যে রিডিং এ বুক, এই রিডিং এ বুক আপনি চাইলে বাই মির শেষেও লিখতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। হি ওয়াজ সিন বাই মি, এরপর রিডিং আ বুক। ঠিক আছে, তাহলে এরপরে দেখেন তো, তাহলে এটা কি হবে? এটা আপনারা বলেন। উই হ্যাভ নোটিসড দ্য বয় কামিং, এটা কি হবে বলেন? দ্য বয় হ্যাজ বিন নোটিসড কামিং বাই আস, মাত্র একজন একজন করেছেন। এই সবাই ট্রাই করেন না, সবাই ট্রাই করেন। দ্য বয় হ্যাভ বিন কেন দিয়েছেন সুরাইয়া ইয়াসমিন? হ্যাভ বিন এখানে হবে। দ্য বয় কি? দ্য বয় সিঙ্গুলার না, থার্ড পার্সন সিঙ্গুলার না? থার্ড পার্সন সিঙ্গুলার সাথে কি বসে? হ্যাজ বসে। তাহলে এখানে কি হবে? উই দ্য বয় দ্য বয় হ্যাজ বিন
নোটিসড বাই আস কামিং, ঠিক আছে? দ্য বয় হ্যাজ বিন নোটিস বাই আস কামিং, অথবা নোটিসড কামিং এখানেও লিখতে পারেন। কামিংটা এখানেও হইতে পারে অথবা এখানেও হইতে পারে, দুইভাবে হইতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আমরা একটু কঠিন একটা নিয়ম পড়ব। সেটা হইল কোনো বাক্যে যদি নিড, বিড, ডেয়ার, মেক, হিয়ার, সি, ফিল, লেট, হেল্প, নো, বিহোল্ড, ওয়াচ, নোটিস, এই ভার্বগুলো আপনি দেখেন, যদি এই ভার্বগুলো দেখেন তাহলে প্যাসিভ করার সময় এই ভার্বগুলোর পরে সবসময় টু চলে আসে, বাকি নিয়ম সেম থাকে। যেমন দেখেন, দে মেড হিম টেল এভরিথিং, মূলত এখানে মেডটা পজিটিভ ভার্ব হিসেবে বসছে। দ্য মেড হিম টেল এভরিথিং, তাহলে এখানে আমরা নর্মালি যেভাবে করি, দ্য বয় হ্যাজ বিন নোটিসড কামিং, হ্যাঁ এটা দিলে হবে, অবশ্যই হবে, কেন হবে না, অবশ্যই হবে। তাহলে আমরা নর্মাল যেভাবে করি সেভাবেই করব। দেখেন এখানে হিম ছিল, হিমটাকে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম হি, তারপরে মেড, এই কারণে আমরা এখানে এনেছি ওয়াজ, মেডটা মেডই আসছে কারণ মেডের পাস্ট পার্টিসিপল মেড। এরপরে এই যে টেল, টেলের পরে আমরা টু টেল আনবো, টু টেল। তাহলে হি ওয়াজ মেড টু টেল দ্যাম এভরিথিং, হি ওয়াজ মেড টু টেল দ্যাম এভরিথিং। তাহলে এটা আমরা করি, আই নোটিসড হিম সিং এ সং, আই নোটিসড হিম সিং এ সং, তাহলে এটা কি হবে? এ সং, এ সং ওয়াজ, এ সং ওয়াজ নোটিসড টু হিম বাই মি। তাহলে দেখেন এখানে এই যে নোটিসের পরে আমরা একটা টু নিয়ে আসছি। তাহলে সবসময় এই ভার্বগুলোর পরে যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন তখন এগুলোর পরে সবসময় টু আসবে। হি ওয়াজ মেড টু টেল এভরিথিং, হি ওয়াজ মেড টু টেল এভরিথিং। ও আচ্ছা, আপনি আপনি আগেরটা বলেছেন, হ্যাঁ হি ওয়াজ মেড টু টেল দ্যাম এভরিথিং হবে, টেল দ্যাম এভরিথিং হবে, টেলের পরে দ্যাম আসবে। তাহলে আসেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা অনেক কিছু পড়ে ফেলছি আর খুব বেশি ক্লাস বাকিও নাই, অল্প একটু আছে। আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি জিনিস পড়লাম। তাহলে আমরা দেখলাম কি কি, যে রিফ্লেক্সিভ, ও আচ্ছা আমি ও আচ্ছা আমি আমি সিংয়ের সিংয়ের ইয়াটা আমি মনে হয় একটু ভুল বলছি না, আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে যাচ্ছি। আমি একটু ভুল করেছি, হ্যাঁ আবিদা আপনাকে আপনাকে ধন্যবাদ, আমি একটু এটা ভুল করেছি। তাহলে রিফ্লেক্সিভ এবং হচ্ছে রিসিপ্রোকাল যে অবজেক্ট সেগুলো সবসময় অবজেক্ট পজিশনে থাকে, এগুলো কখনোই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে না। তাহলে যেমন লীলা ফ্যান্স হারসেলফ, এটা হবে কি, এটা হবে লীলা ইজ ফ্যান্ড বাই হারসেলফ, ঠিক আছে? এরপর আমরা দেখলাম ইচ আদার এবং হচ্ছে ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। এই রিসিপ্রোকাল প্রোনাউনগুলো কিন্তু কখনোই চেঞ্জ হয় না, এগুলো অবজেক্ট থাকলে এগুলো অবজেক্ট পজিশনেই থাকে। এরপর আমরা দেখলাম যে ফ্যাক্টিটিভ এবং কমপ্লিমেন্টারি অবজেক্ট, এই ফ্যাক্টিটিভ এবং কমপ্লিমেন্টারি অবজেক্ট কিন্তু কখনোই চেঞ্জ হয় না, এগুলো যেখানে থাকে সেখানেই থাকে। তারপরে আমরা দেখলাম যে কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্টও কোনো কিছুই চেঞ্জ হয় না, এগুলো হচ্ছে যেরকম থাকার কথা ওরকমই থাকে এবং নর্মাল নিয়মে হচ্ছে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করে ফেলি। এরপরে আমরা দেখলাম কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ দুই রকমের হতে পারে। একটা হচ্ছে যদি কমপ্লিমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি সাবজেক্ট প্লাস বি ভার্ব কমপ্লিমেন্ট, এরপরে হোয়েন অথবা ইফ ইট ইজ দিয়ে করতে পারেন, অথবা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এবং কমপ্লিমেন্ট হতে পারে। এই যে আমি স্ট্রাকচার বলছি আমি জানি এগুলো আপনার মাথার উপর দিয়ে গেছে, স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি এক্সাম্পল দিয়ে দিয়ে শিখবেন। দ্য পিল টেস্টস বিটার, এটাকে আমরা লিখতে পারি দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড, অথবা ইফ ইট ইজ টেস্টেড, অথবা আমরা সিম্পলি বলতে পারি দ্য পিল ইজ টেস্টেড বিটার। আবার যদি কমপ্লিমেন্ট ছাড়া হয় সেক্ষেত্রে আমরা নর্মাল যে নিয়ম আছে সেই নিয়মেই করব, এখানে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তনের কোনো প্রশ্ন আসবে না। দ্য ব্রেড ইজ বেকিং, এটা হবে দ্য ব্রেড ইজ বিং বেকড। এরপর আমরা দেখেছি প্রেজেন্ট পার্টিসিপল থাকলেও সেটা কোনো পরিবর্তন হয় না। আই স হিম রিডিং আ বুক, তাহলে এটা কি হবে, হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, ঠিক আছে? এরপরে আমরা দেখলাম নিড, বিড, ডেয়ার, মেক, হিয়ার, নোটিস, এগুলোর পরে সবসময় একটা টু চলে আসে এবং এখানে আমি একটা ভুল করেছিলাম। সেই ভুলটা হচ্ছে যে এখানে আমি ওই টু হিম দিয়ে দিয়েছি, তাহলে এখানে কি হবে, এখানে হবে যে হিম হিম আছে, এটা আমি আসলে পুরোটাই ভুল করছি,
একদম একদম ভুল করি, সরি। তাহলে এখানে দেখেন হিম আছে, তাহলে হিমটা আমরা অবজেক্ট হিসেবে আনবো হি। হি ওয়াজ নোটিসড। সিং আছে, এটা হবে টু সিং। হি ওয়াজ নোটিস টু সিং আ সং বাই মি। ঠিক আছে, বাই মি, হ্যাঁ। তাহলে আগেরটা আমি ভুল করেছিলাম। তাহলে এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই এই ভার্বগুলোর পরে এক্সট্রা করে যেই ভার্বটা দেওয়া আছে এবং সেই ভার্বের যেই অবজেক্টটা দেওয়া আছে সেটার কোনো চেঞ্জ হবে না, জাস্ট ওই ভার্বটার আগে একটা টু যুক্ত হয়ে ওই অবজেক্টটা সহ বসে যাবে। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, যেমন কি এক্সাম্পল দেওয়া যায়, ধরেন আমি বললাম যে কি দেওয়া যায়, আমি বললাম উই প্লিজড, উই প্লিজড হিম, উই প্লিজড হিম মেক দ্য ডিসিশন। উই প্লিজড হিম মেক দ্য ডিসিশন। ঠিক আছে, তাহলে এটা আমরা আমরা লিখতে পারি কিরকম, যে হি ওয়াজ প্লিজড টু মেক দ্য ডিসিশন বাই আস। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই ভার্বগুলো থাকলে টু যুক্ত করব। এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন কিনা? তার কোনো ঝামেলা আছে কিনা? আমি আগের বার একটু ভুল করেছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আসেন এরপরে আমরা পরের ধাপে আগাই। দেখেন আরও কিছু স্পেশাল ভার্ব আছে, যেমন লাভ, ডিজায়ার, উইশ, লাইক এবং হচ্ছে ওয়ান্ট। এই ভার্বগুলো যখন আপনার অ্যাক্টিভে থাকবে তখন এগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট কোনো পরিবর্তন করব না। খুব ভালো করে খেয়াল করেন, লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট, এই ভার্বগুলো এই ভার্বগুলো যদি আমরা দেখি কোনো সেন্টেন্সে এবং তার সাথে যদি একটা টু প্লাস ভি ওয়ান থাকে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট অবজেক্ট কোনো পরিবর্তন করব না। খুব ভালো করে খেয়াল করেন, এক্সাম্পলটা দেখেন আগে। হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক। দেখেন কি বললাম, ওয়ান্ট আছে, ওয়ান্টের পরে টু ডু আছে। তাহলে আমাদের যে নিয়মটা সেটা আমরা এখানে মিল পাচ্ছি। ওয়ান্ট, লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট, সেগুলোর মধ্যে ওয়ান্ট হচ্ছে একটা ভার্ব এবং এরপরে কি আছে, ইনফাইনিটিভ আছে, টু ডু। এই ক্ষেত্রে আমরা এই সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন করব না, অর্থাৎ এই যে সাবজেক্ট অবজেক্ট এগুলো কোনো আমরা পরিবর্তন করব না। পরিবর্তন না করেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। কিভাবে করি দেখেন, এখানে এই যে শুরুর হিটা হি এর জায়গাটাতে বসে যাবে। ঠিক আছে, হিটা হি এর জায়গাতে বসে যাবে। এই যে ওয়ান্টস, এই ওয়ান্টসও ওয়ান্টসের জায়গাতে বসে যাবে। ঠিক আছে, পরিবর্তন হবে এখন হি ওয়ান্টস, এরপরে এই যে দ্য ওয়ার্ক, এই দ্য ওয়ার্কটা হি ওয়ান্টসের পরে চলে আসবে। হি ওয়ান্টস দ্য ওয়ার্ক। এরপরে এই যে টু ডু, টু ডু এর আমরা ভয়েস পরিবর্তন করব, টু বি ডান বাই মি। এটা একটু অড মনে হচ্ছে অনেকের কাছে, আমরা আরেকটা এক্সাম্পল দিই। দেখেন, দে উইশড মি টু সিং এ সং। তাহলে আমরা আমাদের নিয়মটা মিলাই, উইশ আছে ওকে, তারপরে টু সিং আছে ওকে। তাহলে এখানে আমাদের এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু পরিবর্তন হবে না। আমরা তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট পরিবর্তন করি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা সাবজেক্টের জায়গাটি থাকবে এবং এই যে ভার্ব উইশড, এই উইশটাও উইশটের জায়গাটি থাকবে। তাহলে এটা কি হবে, দে উইশড। এরপরে এই যে মি টু সিং এ সং, এইখানে পরিবর্তনটা হবে মূলত। তাহলে এখানে কি হবে, দে উইশড এ সং টু বি। এখানে কি হবে, এস ইউ এন জি হবে না এস ইউ এ জি হবে, এস ইউ এ এন জি হবে, এস ইউ এন জি হবে, টু বি সাং, কারণ এই সাংটা হচ্ছে সিং এর পাস্ট পার্টিসিপল, টু বি সাং বাই মি। এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন তো? এরপর আসেন যে যদি নিডের পরে,
অর্থাৎ নিড যুক্ত যে ভার্বটা এবং এটার সাবজেক্টটা যদি বস্তুবাচক হয় এবং এরপরে যদি টু বি পাস্ট পার্টিসিপল বা ভার্বের আইএনজি হয়, ঠিক আছে। অর্থাৎ মেইন জিনিসটা হচ্ছে যে নিডের সাবজেক্ট যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা টু বি পাস্ট পার্টিসিপল বসাতে পারি অথবা ভার্বের সাথে আইএনজি বসাতে পারি। এখন যেগুলো বলছি এগুলো সবগুলি হচ্ছে স্পেশাল রুল, ঠিক আছে। দেখেন, দ্য এসে নিডস টু রিভাইজ, দ্য এসে নিডস টু রিভাইজ, এটাকে যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন সেক্ষেত্রে দুইভাবে করতে পারেন। আপনি লিখতে পারেন এরকম, দ্য এসে নিডস টু বি রিভাইজড, অথবা অথবা এটাকে লেখা যেতে পারে দ্য এসে নিডস টু বি রিভাইজিং। না, এখানে বি হবে না, টু নিডস টু রিভাইজিং, নিডস টু রিভাইজিং, ঠিক আছে। তার মানে দুইটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন। এটা এই এখন যেগুলো বলছি সবগুলো স্পেশাল নিয়ম। নিডের সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক, এরপরে ছিল কি নিডস টু রিভাইজ। তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোন জায়গায়? এই যে টু এর পরে বি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। উইশ কি সরাসরি প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যায়? না, আমরা তো এখানে উইশটাকে প্যাসিভ এই কারণে করি নাই। আপনার উইশের কিছু স্পেশাল ব্যবহার আছে, সেটা আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বা হচ্ছে কারেকশন সেখানে শিখব। এই কারণেতে আমরা আমরা তো প্যাসিভ করি নাই উইশের। এই যে আগের নিয়মটা যে ছিল এখানে তো আমরা উইশের প্যাসিভটা করি নাই। এই যে দে উইশ তো উইশের জায়গাটা আমরা রেখে দিছি। এখানে উল্টো একটা দ্যাট ছিল, উইশের পরে একটা দ্যাট ছিল এখানে, এই দ্যাটটা হচ্ছে উজ্জ্বল আছে এখানে। দে উইশ এর পরের যে অংশটা আছে সেটাকে আমরা প্যাসিভ করেছি। এমনিতে উইশ তো প্যাসিভ করা যায় না। আপনি বুঝতে পেরেছেন শাহ মোহাম্মদ তামিম? এরপর আসেন আরেকটা আমরা এক্সাম্পল দেখি, দ্য হাউস নিডস টু পেইন্ট। তাহলে এখানে আমরা প্যাসিভ করতে পারি এইভাবে, দ্য হাউস দ্য হাউস নিডস টু বি পেইন্টেড, অথবা দ্য হাউস নিডস টু পেইন্টিং, নিডস টু পেইন্টিং, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম যুক্ত দ্য হাউস ইজ নিডেড টু পেইন্ট। হ্যাঁ, এভাবে দিলে হবে, এভাবে দিলে হবে, অসুবিধা নাই। দ্য হাউস ইজ নিডেড টু টু পেইন্ট, না না না, এখানে দ্য হাউস ইজ নিডেড হবে না, না এখানে এভাবে হবে না, যেভাবে আপনার নিয়মটা দেওয়া হয়েছে ওভাবেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে ইট ইজ টাইম, এগুলো যদি থাকে ইট ইজ টাইমের পরে কিন্তু দুই ধরনের জিনিস থাকতে পারে। একটা হলো যে ইট ইজ টাইমের পরে ইনফাইনিটিভ যদি থাকে। দেখেন, ইট ইজ টাইমের পরে আমরা জানি কি হয়, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট হয় সাবজেক্টের পরে হচ্ছে আপনার পাস্ট ফর্ম হয়, যদি এটা রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম। তাহলে ইট ইজ টাইমের পরে যদি ইনফাইনিটিভ থাকে সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এভাবে হতে পারে, ইট ইজ টাইম এরপরে ফর অবজেক্ট এবং এরপরে টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা এক্সাম্পল দেখি, দেখেন ইট ইজ টাইম টু ডু ইউর ওয়ার্ক। তাহলে দেখেন ইট ইজ টাইমের পরে আমার ইনফাইনিটিভ আছে, তাহলে ইনফাইনিটিভ আমি এখানে দিয়েছি। এরপরে অ্যাক্টিভ থেকে আমি কীভাবে প্যাসিভ করলাম, ইট ইজ টাইম, এই ইউর হোমওয়ার্ক এটা আমি ফর দিয়ে যুক্ত করেছি, ফর ইউর হোমওয়ার্ক, ইট ইজ টাইম ফর ইউর হোমওয়ার্ক, আর টু ডু হয়ে গিয়েছে টু বি ডান, ঠিক আছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দেখেন ইট ইজ টাইম টু ওপেন দ্য ডোর। তাহলে কী হবে, ইট ইজ টাইম ফর দিয়ে যুক্ত করেছি ফর দ্য ডোর, ইট ইজ টাইম ফর দ্য ডোর টু বি ওপেন্ড, টু বি ওপেন্ড। এরপর আসেন যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, কমপক্ষে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে যেই সেন্টেন্সটা হয় সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ। যদি এরকম থাকে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। এখন কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে
যে দুইটা তো অংশ, দুইটা ভার্ব আছে, দুইটা ভার্বই যদি আপনার ট্রানজিটিভ থাকে, দুইটা অংশের দুইটা ভার্ব যদি ট্রানজিটিভ থাকে, সেক্ষেত্রে আমরা দুই অংশেই প্যাসিভ করতে পারি। অথবা চাইলে আমরা শুধুমাত্র ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে সেটাকে বাদ দিয়ে ইনডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এখন এই যে আমি কথাগুলো বললাম, এগুলা অনেকেরই মাথার উপর দিয়ে গেছে আমি জানি। আমরা এক্সাম্পল দেখি, দেখেন, লর্ড নিউ হোয়াট দে কস্ট। লর্ড নিউ হোয়াট দে কস্ট, এখানে এই যে হোয়াট দে কস্ট, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, আর লর্ড নিউ এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তাহলে এইখানে এই যে হোয়াট দে কস্ট, এটা কোন ধরনের ক্লজ বলেন তো? নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এটা কোন ধরনের ক্লজ বলেন তো? লর্ড নিউ হোয়াট দে কস্ট, এটা কোন ধরনের ক্লজ? লর্ড নিউ হোয়াট দে ক্লজ, নাউন। গুড, এটা হচ্ছে নাউন ক্লজ। এবং এই যে নিউ আছে না, নিউ, এই নিউ এর অবজেক্ট হচ্ছে হোয়াট দে কস্ট। নিউ এর অবজেক্ট হচ্ছে হোয়াট দে কস্ট। তাহলে আমরা এই হোয়াট দে কস্টকে সাবজেক্ট পজিশনে নিয়ে আসবো। এই যে হোয়াট দে কস্ট, তারপরে এখানে নিউ আছে, এই কারণে আমরা এখানে ওয়াজ এনেছি। ওয়াজ নোন টু লর্ড, কারণ নো এর পরে সবসময় টু বসে। এখন আসেন, উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যান নট কিউর। তাহলে এখানে উই মাস্ট এন্ডিউর এবং হোয়াট উই ক্যান নট কিউর দুইটা অংশ, আমরা এই দুইটা অংশকেই প্যাসিভ করে করতে পারি। যেমন দেখেন, হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড। তাহলে এখানে দেখেন দুইটাকেই আমরা কিন্তু প্যাসিভ করেছি। হোয়াট ক্যান নট বি কিউর মাস্ট বি এন্ডিউরড, দুইটাকেই আমরা প্যাসিভ করেছি। ঠিক আছে, তাহলে এখন আসেন যে উই নো দ্যাট হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ, এটা কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি? দেখেন, উই নো, এই যে দ্যাট হি ওয়াজ স্টোলেন মাই ব্যাগ, এই পুরোটা হচ্ছে আমার নো এর অবজেক্ট। তাহলে আমি লিখতে পারি এরকম যে দ্যাট হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ ইজ নোন টু আস। তাহলে এই যে দ্যাট হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট পজিশনে বসে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনারা মাঝে মধ্যে খেয়াল করে থাকবেন, এই যে দ্যাটটা, এই দ্যাটটা মাঝে মধ্যে থাকে না। উই নো হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ এভাবেও কোনো কোনো বাক্য হয়। কেন? কারণ হচ্ছে নাউন ক্লজ যদি অবজেক্ট পজিশনে থাকে, তাহলে ওই দ্যাটটা ছাড়াও, ওই দ্যাটটাকে ছাড়াও আপনি বাক্যটা লিখতে পারেন। তবে এই নাউন ক্লজটা যদি সাবজেক্ট পজিশনে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে দ্যাট যুক্ত করে লিখতে হবে। এখানে যদি আপনি দ্যাট না দেন, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। তাহলে নাউন ক্লজটা যদি অবজেক্ট পজিশনে হয়, সেক্ষেত্রে দ্যাট ছাড়াও লেখা যায়, দ্যাট সহও লেখা যায়। তবে যদি অবজেক্ট পজিশনে হয়, সেক্ষেত্রে দ্যাট ছাড়াও লেখা যায়, দ্যাট সহ লেখা যায়। কিন্তু যদি সাবজেক্ট পজিশনে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দ্যাটটা লিখতে হবে। এই যে বাক্যটা, এই বাক্যটাকে আপনি আরেকভাবেও কিন্তু প্যাসিভ করতে পারেন, সেটা হলো এইভাবে, ইট ইজ নোন দিয়ে করতে পারেন। ইট ইজ নোন, ইট ইজ নোন টু আস দ্যাট 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 মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন, দ্যাট মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন বাই হিম। এই বাক্যটাকে এইভাবেও প্যাসিভ করা যায়। তবে সাধারণত এত বড় বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আসলে আসে না। ঠিক আছে, এরপর আসেন, অ্যাগ্রি, বি অ্যাংশাস, অ্যারেঞ্জ, ডিটারমাইন, বি ডিটারমাইন, বা ডিসাইন, বা হচ্ছে ডিমান্ড, এগুলো যদি কোনো বাক্যে থাকে এবং এরপরে যদি একটা ইনফাইনিটিভ যুক্ত থাকে, তাহলে এখানেও আমরা সাবজেক্টটাকে পরিবর্তন করতে পারবো না, অর্থাৎ সাবজেক্টটাকে পরিবর্তন হয় না। এগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হচ্ছে শুড বি আসে, শুড বি। দেখেন, এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় শুড বি আসে। আমরা এক্সাম্পল দেখি, দেখেন, হি ডিসাইডেড টু সেল দ্য হাউস। তাহলে আমরা দেখেছিলাম যে ডিসাইড, অথবা ডিমান্ড, ডিটারমাইন, অ্যাংশাস, বি অ্যাংশাস, এগুলোর পরে যদি ইনফাইনিটিভ থাকে, তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমরা এই সাবজেক্টটাকে পরিবর্তন করব না। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা লিখবো এইভাবে,
হি ডিসাইডেড পর একটা দ্যাট আসবে, হি ডিসাইডেড দ্যাট, এরপরে এই যে দ্য হাউস, এই হাউসটা চলে আসবে দ্যাটের পরে, দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড, দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দেখেন, হি অ্যাগ্রিড টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে রাজি হয়েছিল। তাহলে এখানে আপনি যদি বাংলায় চিন্তা করেন তাহলে কি হবে, সে রাজি হয়েছিল যে তার কাজটি করা উচিত, সে রাজি হয়েছিল যে তার কাজটি করা উচিত। তাহলে এইটাকে আমরা ইংরেজিতে এভাবে লিখব, হি অ্যাগ্রিড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান, হি অ্যাগ্রিড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। ঠিক আছে, এরপরে আসেন অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, এটা হচ্ছে আজকের সর্বশেষ স্লাইড, সর্বশেষ না, সর্বশেষ হচ্ছে নিয়ম আর কি। অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজড, সাজেস্ট এবং হচ্ছে রিকমেন্ড। আচ্ছা, আপনারা কি ইয়া সম্পর্কে জানেন, আপনারা কি হচ্ছে সাবজাংটিভ সম্পর্কে জানেন? সাবজাংটিভ সম্পর্কে জানেন? সাবজাংটিভ কি? ট্যাসিটার্ন আশিক হচ্ছে জানেন, সায়রা খাতুন জানেন না, সাবজাংটিভ আবিদা জানেন না, হাফসা আক্তার জানেন। আচ্ছা, এই স্লাইডটা আমি বাদ রাখছি, ঠিক আছে, কারণ এটা সাবজাংটিভ না পড়াইলে এটা বুঝবেন না। কারণ এই যে এখানে যে বাক্যগুলো, যে শব্দগুলো আপনি দেখছেন, অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, এই সবগুলো হচ্ছে সাবজাংটিভ, এবং এই সাবজাংটিভ যুক্ত বাক্যগুলো, এগুলোকে বলা হয় যে সাবজাংটিভকে আপনি চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে ইংরেজি গ্রামারের রাজা। সাবজাংটিভ যে বাক্যে থাকে সেই বাক্যের ভার্বের সবসময় বেস ফর্ম হয়, সেটা যেই টেন্সে হোক না কেন, সাবজাংটিভটা যেই টেন্সে হোক না, আপনার হোক না কেন, পরের যে ক্লজটা আছে সেটা সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, হয় বেস ফর্ম হবে আর নাইলে শুড বি যুক্ত হয়, শুড বি, যে দেখেন এখানে শুড বি দেওয়া আছে। যাই হোক, এইটা আমি বাদ রাখছি কারণ হচ্ছে এটা সাবজাংটিভের সাথে ইনক্লুডেড। সাবজাংটিভ কোনোটা ক্লাসে কভার করা হয়েছিল আমি জানি না, কভার করা হয়েছিল কিনা, আমার কাছে মনে হয় না কভার করা হয়েছে, কারণ রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে মনে হয় এটা আসে, রাইট ফর্ম অফ ভার্ব তো আপনার এখনও ক্লাস হয় নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি জাস্ট একটু করে বলে দিই, সেটা হচ্ছে সাবজাংটিভের ক্ষেত্রে দেখেন, এই যে হি রিকমেন্ডস ইউজিং বুলেট প্রুফ জ্যাকেট, এইটাকে যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন তখন সেটা সাবজাংটিভ মুডে চলে যায়। হি রিকমেন্ডেড দ্যাট, এই যে রিকমেন্ডের পরে একটা দ্যাট চলে আসবে, এরপরে দ্য বুলেট প্রুফস জ্যাকেট শুড বি ইউজড। ঠিক আছে, শুড বি ইউজড। তো এখন আমি এটা বিস্তারিত আলোচনা করছি না, কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য আপনার সাবজাংটিভ বুঝতে হবে, তাহলে আপনারা আপাতত এটা বাদ রাখতে পারেন, কোনো একটা ক্লাসে আমি এটা সাবজাংটিভ সহ কভার করে দেব। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আপনাদের আজকের ক্লাস। আমি একটু রিক্যাপ করে আসি কী কী জিনিস সেখানে দেখলাম আমরা। তাহলে আমরা দেখলাম হচ্ছে যে আমরা দেখলাম হচ্ছে লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট, এগুলো যদি বাক্যে থাকে এবং এরপরে একটা টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে, তাহলে এগুলোর সাবজেক্টে চেঞ্জ হয় না এবং ভার্বেরও কোনো চেঞ্জ হয় না। তাহলে কি যুক্ত হয় এখানে, এখানে ওই যে টু ডু যুক্ত যে অংশটুকু আছে সেটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। যেমন হি ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান বাই মি, এটার অ্যাক্টিভ ছিল হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক। দে উইশড মি টু সিং এ সং, এটার প্যাসিভ হচ্ছে দে উইশড এ সং টু বি সাং বাই মি। এরপর আমরা দেখলাম যে নিড, এটার সাবজেক্ট বস্তুবাচক হলে আমরা এটাকে দুইভাবে প্যাসিভ করতে পারি, একটা হচ্ছে টু বি দিয়ে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে টু প্লাস হচ্ছে ভার্বের আইএনজি। এরপর আমরা দেখলাম ইট ইজ টাইমের পরে যদি ইনফাইনিটিভ থাকে সেক্ষেত্রে প্যাসিভ করার সময় ইট ইজ টাইমের পরে আমরা ফর যুক্ত করে অবজেক্ট আনবো, এরপরে টু বি দিয়ে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপলটা আনবো। এরপর আমরা দেখলাম কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা চাইলে দুইটা অংশকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, অথবা শুধু যেটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে সেটাকে সাবজেক্ট ধরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এরপরে আমরা দেখলাম হচ্ছে যে অ্যাগ্রি, বি অ্যাংশাস, অ্যারেঞ্জ, ডিসাইডেড বা ডিমান্ড, এইগুলো যুক্ত কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমরা স্পেশাল কিছু নিয়ম ফলো করব। সেগুলো হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত থাকে, এরপর একটা দ্যাট আসে এবং এরপরে অবজেক্ট
শুড বি তারপরে টু এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। যেমন হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, এটা হবে হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড। হি অ্যাগ্রিড টু ডু দ্য ওয়ার্ক, হি অ্যাগ্রিড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। এরপর আমরা বললাম অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, সাজেস্ট এবং হচ্ছে রিকমেন্ড। এগুলো আমরা যখন আপনাদেরকে সাবজাংটি পড়ানো হবে তখন যে কোনো একটা ক্লাসে এটা আমি কভার করে দিব, ঠিক আছে? এটা আপাতত বাদ থাকুক এবং এখান থেকে সামনের পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা, তাহলে দেখেন এটা আপনারা করেন তো, দেখে আপনারা পারেন কিনা। হু হ্যাজ ব্রোকেন দিস জগ, এটা কি হবে? হু হ্যাজ ব্রোকেন দিস জগ, এটা কি হবে বলুন তো? হু হ্যাজ ব্রোকেন দিস জগ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হবে? বাই হুম হ্যাজ দিস জগ, মাসুদ আপনি হচ্ছে জগটা আনেন নাই। আচ্ছা, তাহলে বাই হুম হ্যাজ দিস জগ বিন ব্রোকেন, অথবা বাইটা আপনি শেষেও লিখতে পারেন। আচ্ছা, বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, এটাকে আমরা লিখতে পারি হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। নোবডি ট্রাস্ট এ ট্রেটর, এখানে একটু পরিবর্তন হয়, সেটা হচ্ছে এ ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। তাহলে এখানে আমরা এনিবডি এনেছি এবং এরপরে ইজ নট এনেছি। আচ্ছা, হু ইজ কলিং মি, এটা আপনারা পারবেন। ডু ইউ নো দ্যাম, এটা আপনারা পারবেন। ইট ইজ ইম্পসিবল টু ডু, এটা আপনারা পারবেন। আপনারা পারবেন না কোনটা, সেটা হচ্ছে কিছু স্পেশাল সেন্টেন্স আছে, যেমন দেখেন এইটা, এইটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার প্যাসিভ কী হবে বলুন তো? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার এটা প্যাসিভ কী হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এগুলো হচ্ছে কোনো নিয়মের ধার ধারণা, এগুলো হচ্ছে একদমই ব্যতিক্রম, এগুলো কোনো নিয়ম নাই, ঠিক আছে? এটাকে এইভাবে প্যাসিভ করা যায় যে অনেস্টি, অনেস্টি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট পলিসি, এভাবেও দেওয়া যায়, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে স্পেশাল, এগুলো হচ্ছে একদমই স্পেশাল, এগুলো তেমন পরীক্ষাতে আসে না, ঠিক আছে? ইট ইজ নোন টু অল দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ ঠিক আছে, এটা দিলেও হয়, কোনো অসুবিধা নাই। দ্য বেস্ট পলিসি ইজ কনসিডার টু বি অনেস্টি হয় না, শামু তামিম, টু বি অনেস্ট, টু বি অনেস্টি হয় না, টু বি অনেস্ট হয়, ঠিক আছে? কারণ বি এর পরে অ্যাডজেক্টিভ আসবে, অনেস্টিটা হচ্ছে নাউন, আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অনেস্ট, টু বি অনেস্ট হবে। ইট ইজ অনেস্টি হুইচ ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এগুলো আপনারা করতে পারেন এভাবে। তাহলে এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস ছিল। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।